এখন কি রেকর্ডিং হচ্ছে দেখেন তো? হ্যাঁ হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আবার দিচ্ছি তাহলে। ওকে, সো আমরা শুরু করলাম ছোট একটা ইন্ট্রো নিয়ে, আমরা তারপর পড়াশোনা এগোবো। মাই ডিয়ার ফ্রেন্ডস, ইম্পসিবল বলতে কোনো শব্দ পৃথিবীতে নেই। ইম্পসিবল শব্দটা নিজেই বলছে আনপসিবল। আমরা তো নেপোলিয়ন বোনাপার্টের গল্পটা জানি, হ্যাঁ। আমরা আসেন আজকে আমরা কিছু নতুন, হয়তো বা অনেকের কাছে পুরাতন কিছু গল্প, আমরা ইন্টারেস্টিং গল্প আমরা দেখি, হ্যাঁ। মাই ডিয়ার ফ্রেন্ডস, লেটস সি সাম রিয়েল লাইফ এক্সাম্পলস। ডক্টর লিডি ফরেস্ট, উনি ওনার আমলের সেরা একজন ইনভেন্টর ছিলেন। ওনাকে ফাদার অফ দ্য রেডিও বলে ডাকা হতো। মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন, কিন্তু ফার্দার ফার্দার যে ইমপ্রুভমেন্ট রেডিওর ইনি করেছিলেন। তো ইনি ওই সময় 1955 সালে একটা স্টেটমেন্ট দেন যে ম্যান উড নেভার রিচ দ্য মুন, ইট ইজ ইম্পসিবল টু এ হিউম্যান বিং টু ক্রস দ্য আর্থ গ্লোব। আমাদের পৃথিবীর মধ্যাকর্ষণ বলের বিরুদ্ধে গিয়ে একজন হিউম্যানের পক্ষে চাঁদে পদার্পণ করা অসম্ভব, ইম্পসিবল। আর তারপরে কি হলো? তারপরে আমরা দেখলাম যে কয়েক বছরের মাথায় একজন পাগল মানুষ নিজের বাক্স পেটেরা বেঁধে চাঁদের গায়ে চলে গেলেন। একজন, এটা কিন্তু মানে অনেক বড় একজন মানুষ বলেছিলেন যে ইম্পসিবল, ওটা কিন্তু পসিবল হয়ে গেল। এই লোকটাকে সবাই চিনি আমরা, নীল আর্মস্ট্রং। 20 জুলাই 1969 সালে চাঁদে চলে গেছেন। বিশ্বাস করেননি যে এটা আমার দ্বারা পসিবল হবে না। হ্যাঁ, এতে তো অনেক স্যাক্রিফাইস হয়েছে, এই 3জন নভোচারী মারা গিয়েছেন নীল আর্মস্ট্রং এর আগে। আমরা হয়তো এটা জানি না যে নীল আর্মস্ট্রং 1 নম্বরে লিস্টে ছিলেন না, তার আগে অনেকেই লিস্টে ছিলেন। তার পরবর্তীতে উনি ছিলেন 12 কি 11 নম্বরে, আমার যদি ভুল না হয়ে থাকে। বা তার আগে সবাই মারা গিয়েছিলেন। তাই বলে কি নীল আর্মস্ট্রং ভয় পাননি? কিন্তু এই 3জন, গাস গ্রিসম, এড হোয়াইট অ্যান্ড রজার চ্যাফি, এরা লঞ্চ প্যাডে আগুন ধরে রকেট ব্রাস্ট হয়ে মারা গিয়েছেন। কিন্তু নীল আর্মস্ট্রং তারপর থেমে যাননি, ভয় পাননি। আচ্ছা, আমরা আরেকটা গল্প দেখি। লর্ড ব্যারন কেলভিন, ওনার আমলে অনেক বড় একটা সায়েন্টিস্ট ছিলেন, হ্যাঁ। উনি 1895 সালে একটা স্টেটমেন্ট দেন যে বাতাসের চেয়ে ভারী মেশিনের পক্ষে ওরা ইম্পসিবল, হ্যাভিয়ার দেন এয়ার ফ্লাইং মেশিন আর ইম্পসিবল। এটা উনি 1895 সালে এটা বলেন, লর্ড ব্যারন কেলভিন। তারপরে কি হলো? তারপর এনার কথা কিন্তু অনেকেই মানছে, কিন্তু অনেকে মানেননি। এই দুজন পাগল ভাই, রাইট ব্রাদার্স, তারা কি করলো? সাইকেলের স্পিয়ার পার্টস দিয়ে মানুষকে পাখি বানাই ফেললো। চিন্তা করতে পারেন, সাইকেলের স্পিয়ার পার্টস, আমরা তো কল্পনা করতে পারি না। সাইকেলের স্পিয়ার পার্টস দিয়ে মানুষকে তারা পাখি বানিয়ে দিল। লর্ড কেলভিনের বক্তব্যকে মিথ্যা প্রমাণ করলো। আমরা আরো দেখি। আচ্ছা, মাই ডক্টর টোল্ড মি আই উড নেভার ওয়াক এগেইন। মাই ডক্টর টোল্ড মি আই উড নেভার ওয়াক এগেইন। আমার ডাক্তার আমাকে বলেছিলেন যে আমি কখনো হাঁটতে পারবো না। এই বাচ্চাটার পোলিও ছিল। উইলবার রুডলফ, একজন অ্যাথলেট, আমেরিকান অ্যাথলেট, পরবর্তীতে হয়েছিলেন, কিন্তু ছোটবেলায় ওনার পোলিও হয়েছিল। পোলিও হয়ে একটা পা, দেখেন, একটা পা বাঁকা। এই বাচ্চাটার পক্ষে কখনো হাঁটা সম্ভব? আপনার কি ভাবতে পারেন? হাঁটাই সম্ভব না। সে কি করে ফেললো আমরা দেখি। মাই ডক্টর টোল্ড মি আই উড নেভার ওয়াক এগেইন, বাট মাই মাদার টোল্ড মি আই উড, অ্যান্ড আই বিলিভ মাই মাদার রাদার দেন মাই ডক্টর। আমি আমার মায়ের কথা শুনেছিলাম। তারপর তিনি কি করলেন? তিনি 3 অলিম্পিক গোল্ড মেডেল জিতে গেলেন। একটা না, দুইটা না, তিনটা অলিম্পিক গোল্ড মেডেল জিতে গেলেন। সরি, যার ছোটবেলায় পোলিও হয়েছিল। আচ্ছা, আমরা আমাদের পাশের দেশে অনেক রিসেন্ট একটা ঘটনা আমরা দেখি, হ্যাঁ। 2011 সালে অরুণিমা সিনহা নামে একটা মেয়ে, 26 বছর বয়স তখন তার। উনি রেপড হয়ে গেলেন। রেপড হয়ে ওনাকে মেরে ফেলার জন্য রেপিস্টরা রেল লাইনের উপরে ওনাকে শুয়ে দিয়ে চলে গেল। উনি তখন উঠতে পারেন না, অনেক মানে ক্ষতিগ্রস্ত উনি, এবং ওনার উপর দিয়ে ট্রেন চলে গেল, ওনার একটা পা কাটা পড়ে গেল। তো লোকজন, অনেক পুলিশ এসে অনেক ধরাধরি করে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে অনেক কষ্ট করে ওনাকে বাঁচানো হয়েছিল। এখন উনি নিজেও ভাবেননি যে ওনার দ্বারা কিছু করা পসিবল। মানুষ তো বলতোই যে তুমি তো পঙ্গু হয়ে গেছে, এখন তুমি কি করতে পারবা। আচ্ছা, আসুন আমরা দেখি যে উনি কি করতে পেরেছিলেন। তার মাত্র 2 বছর পরে তিনি এভারেস্টে উঠে গেলেন একটা পঙ্গু পা নিয়ে।
একটা প্লাস্টিকের পা, একটা লোহার পা লাগিয়ে তিনি এভারেস্টে উঠে গেলেন মাত্র 2 বছরের মাথায়, এবং ভারত সরকারের কাছ থেকে তিনি পদ্মশ্রী খেতাবে ভূষিত হন, পদ্মশ্রী খেতাবে। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, নেভার এভার বিলিভ এনিবডি হু সেড ইউ কান ডু ইট। কারো কথা, দুনিয়ার কারো কথা বিশ্বাস করবেন না কখনো যে আপনাকে বলবে যে আপনি পারবেন না। তার কানের নিচে একটা বাজাই দিবেন, কানের একটা বাজাবেন, আর বলবেন শালা তুই পারিসনি, তুই পারবি না, কিন্তু আমি করে দেখাবো। আমাদের ইন্ট্রোটা শেষ হয়ে গেল, এখন আমরা পড়াশোনায় ঢুকে যাই। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। এটা 10% ওয়েট ক্যারি করে, এটা সিলেবাসে আছে, কিন্তু আসলে 10% ক্যারি করে না, বিভিন্ন সময় বিভিন্ন পার্সেন্ট ক্যারি করে, এটা আমরা দেখবো আজকে। হ্যাঁ, তো কর্পোরেট গভর্নেন্সে এখানে আমরা সীমা টেক্সট করব, আর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পাবলিক ইস্যু রুল 2015 পড়বো। এখানে আরো দুটো আছে, এখানে হয়তো এডিট করা আমার। আচ্ছা, আমরা আরেক জায়গায় দেখবো এটা। হ্যাঁ, আরো অনেকগুলো আছে, ওগুলো আমরা আজকে পড়বো। তার আগে আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারবেন, হ্যাঁ, আমাকে থামিয়ে দিয়ে, কোনো সমস্যা নেই আমার। আমরা তার আগে গত 2 ক্লাসের কিছু জটিল জিনিস আমরা একটু আলোচনা করার চেষ্টা করি, আপনারা হয়তো মজা পাবেন। আচ্ছা, আমরা আগে দেখি যে ইথিক্স আর ল কি জিনিস। হ্যাঁ, ইথিক্স কি জিনিস আর ল কি জিনিস, ইথিক্স ভার্সেস ল। আচ্ছা, ল মানে কি? আইন। হ্যাঁ, আইনটা কোথা থেকে এলো? পৃথিবীতে আইন সর্বপ্রথম কে দিয়েছে, কোথা থেকে আসলো? সর্বপ্রথম রিটেন একদম পরিপূর্ণ আইন হচ্ছে দ্য কোড অফ হাম্বুরাবি। হ্যাঁ, এটা ব্যাবিলিয়ান একজন সম্রাট ছিলেন হাম্বুরাবি, তিনি একটি কোড লিখলেন। আপনারা যদি এখন লোভর মিউজিয়ামে যেতে পারেন, তাহলে আপনারা এই কোডটা দেখতে পাবেন সচক্ষে। ব্যাবিলিয়ান ভাষায় লেখা, 1755 থেকে 1750 বিসি, মানে বিফোর ক্রাইস্টে এটা এই আইনগুলো লেখা হয়েছে। এখানে ছিল 282টা আইন, এবং বর্তমান বিশ্বে যত আইন আছে সব আইনের পিতা হচ্ছে কোড অফ হাম্বুরাবি। এটা একটা কমপ্লিট কোড অফ লাইফ বলা যায়, এভাবে বলা ঠিক হবে না, কিন্তু কমপ্লিট কোড অফ সোসাইটি বলা যায়। যেমন হাতের বদলে হাত, চোখের বদলে চোখ। হ্যাঁ, অনেক কড়া আইন ছিল এটা। উনি সমাজকে ওই আইনের মাধ্যমে মাত্র 8-10 বছরেই পাল্টে ফেলতে পেরেছিলেন। এবং আমাদের যে লয়ের যে ফাদার, এই হচ্ছে কোড অফ হাম্বুরাবি, আমাদের লয়ের ফাদার। এখন আমরা ইথিক্সে ফিরে আসি। আচ্ছা, ইথিক্স কাকে বলে? ইথিক্স বিষয়টা অনেকটা জটিল বিষয়। হ্যাঁ, ইথিক্স নির্ভর করে কালচারাল নর্মস, কাস্টম, ভ্যালু, রিলিজিয়ান। হ্যাঁ, বিভিন্ন কান্ট্রিতে আপনার ভ্যালু কি রকম, এটার উপর নির্ভর করে। এখন কালচার তো হিউজ একটা সেক্টর। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, যেমন ল্যাঙ্গুয়েজ আছে, মেডিকেল আছে, হ্যাঁ, রিলিজিয়ান আছে, তারপর ফুড আছে, আপনার ফোক গান আছে, আর্ট আছে, শিল্প আছে, সাহিত্য আছে, সব মিলে একটা কালচার। সবগুলো মিলিয়ে মানুষের একটা ভ্যালু তৈরি হয়। পৃথিবীর বিভিন্ন মানুষের ভ্যালু বিভিন্ন রকম। হ্যাঁ, তাহলে আমরা ইথিক্স কে একদম এক্স্যাক্টলি বলতে পারবো না যে এইটা ইথিক্স, এটা কারেক্ট, এটা রাইট, এটা রং। একজনের কাছে এটা রাইট হতে পারে, একজনের কাছে রং হতে পারে। আসুন আমরা একটা প্র্যাকটিক্যাল ভালো একটা সুন্দর উদাহরণ দেখি। এই যে, এটা হচ্ছে ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের পাশে ছোট্ট একটা দ্বীপ, নর্থ সেন্টিনেল আইল্যান্ড বলা হয় এখানে এই দ্বীপটাকে। হ্যাঁ, তো এই দ্বীপে আদিবাসীরা বাস করে, এখানে কোনো সভ্য মানুষের পা পড়েনি। দেখেন, এরা হচ্ছে সভ্য মানুষকে দেখতে পারে না। অনেক দূর থেকে যখন ছবি তোলা হয়েছিল, তখন ওরা তীর মারতো, তীর মেরে মানুষকে মেরে ফেলতো, সভ্য মানুষদেরকে। এই এই ভারত সরকার তখন সিদ্ধান্ত নিল যে এখানে একটা এক্সপেডিশন করবে। তো 1999 সালে ফার্স্ট হিউম্যান কন্ট্যাক্ট হয়, আমাদের সভ্য মানুষের সাথে ওদের কন্ট্যাক্ট হয় 1991 সালে। 55,000 বছরে ওই দ্বীপে কেউ যায়নি, 55,000 বছরে। এই 55,000 বছর ধরে তারা নিজেদের মতো একটা ট্রাইবাল লাইফ, একটা এনশাইন্ট লাইফ লিড করেছে। তারা কাপড় পরে না, হ্যাঁ, তাদের মধ্যে কোনো শত্রুতা নাই, আমাদের ভ্যালুর সাথে তাদের ভ্যালু মিলে না, কিচ্ছু মিলে না। অবাক। হ্যাঁ, মানে 55,000 বছর আগে যা ছিল তাদের মধ্যে এখনো তাই আছে। এখন সভ্য মানুষরা তাদের সাথে ইন্টারেক্ট করার সময় অবাক হয়ে গিয়েছিলেন যে এমন সোসাইটিও থাকতে পারে। তো তাদের তো ইথিক্সটা আলাদা। আমরা কি বলতে পারি তারা রং, দে আর রং এন্ড উই আর রাইট? এটা কিন্তু বলতে পারি? বলেন তো আপনারা, এটা কি আমরা বলতে পারি? না। এটা আসলে বলা সম্ভব না। হ্যাঁ, ওই জন্য ইথিক্সে অনেক ঝামেলা যে কার ইথিক্সটা রাইট। হ্যাঁ, ওই জন্য ইথিক্স একটা গ্রে এরিয়া, আমরা এটা অনেক জটিল, আমরা আস্তে আস্তে আরো পড়াশোনা করলে জানতে পারবো। আচ্ছা, এখানে একটা মজার একটা উদাহরণ দিই, আপনার খারাপ কিছু মনে করবেন না। পবিত্রতা ভার্সেস পরিচ্ছন্নতা। হ্যাঁ, এটা কিন্তু ওইরকম ইথিক্সের মতো একটা। দেখেন যে অজু করলে আমরা পবিত্র হই। হ্যাঁ, অজু করলে আমরা পবিত্র, কিন্তু কিন্তু আমরা কি পরিষ্কার পরিচ্ছন্ন হই? আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হলে সাবান ব্যবহার করতে হবে। করোনা ভাইরাস তো অজু করলে কি যাবে?
সাইন্টিফিক্যালি চিন্তা করেন, করোনা ভাইরাস যাবে হচ্ছে সাবান দিয়ে হাত মুখ ধুলে, আমরা প্রোটেক্টেড থাকবো, কিন্তু উজু করলে আমরা পবিত্র হব। এইখানেই একটা মানে একটা গ্রে এরিয়া তৈরি হচ্ছে যে অজু করলে একটু পানিতে হাত পা ধুলে পবিত্র হচ্ছে, কিন্তু পরিচ্ছন্নতা হচ্ছে সাবান ব্যবহার করতে হবে, সোপ ব্যবহার করতে হবে, বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে। তাই বলে কি কেউ ভুল কেউ খারাপ না, দুইজনের জায়গায় রাইট, তাই না? আপনারা কি মনে করেন? হ্যালো, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা গত ক্লাসের আরেকটা টপিক ছোট্ট 2 মিনিট বলবো, সেটা হচ্ছে রুলস ভার্সেস প্রিন্সিপাল। এটা নিয়ে অনেকের প্যাচ লেগে যায়। তো আমরা ছোট্ট একটা উদাহরণ নিব, সেটা হচ্ছে ধরেন আমাদের রোডের মধ্যে রোড সাইন দেয়া আছে 50 কিলোমিটার হচ্ছে হাই স্পিড রেঞ্জ, এর উপরে আপনি যেতে পারবেন না, এটা হচ্ছে রুল দেয়া আছে, এটা রুল মানে একটা নিয়ম। ধরেন একটা নিয়ম দেয়া আছে, একটা সাইনবোর্ড দেয়া আছে, আচ্ছা রুল আমরা এখন বলবো না, আমরা পরে বলবো যে রুল কিনা। এখন 50 কিলোমিটার উপরে আপনি যেতে পারবেন না, কিরকম? ঝড় আসুক, বৃষ্টি আসুক, ভূমিকম্প আসুক, যেই গাড়ি, বড় গাড়ি ছোট গাড়ি, কোনো গাড়ি 50 কিলোমিটার উপরে যেতে পারবে না, এটা হচ্ছে একদম ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ, এটা হচ্ছে রুল। এটার উপরে যেই পরিস্থিতি হোক না কেন এটা হবে না, করা যাবে না, এটা হচ্ছে রুল। আর প্রিন্সিপাল কি জিনিস? যদি সাইনবোর্ডে লেখা থাকে ড্রাইভ সেফলি, এর ভিতরে কিন্তু এটা কিন্তু একটা ব্রড আমব্রেলা, এর ভিতরে অনেক কিছু আছে। যেমন ধরেন আপনার সিট বেল্ট আছে, গাড়ির মেইনটেনেন্স আছে, স্পিড লিমিট আছে, আপনি ড্রাঙ্ক করে গাড়ি চালাতে পারবেন না, এরকম অনেক অনেক বিষয়বস্তু এর মধ্যে জড়িত। এটা হচ্ছে প্রিন্সিপাল। হ্যাঁ, আপনাকে একটা ফ্রেম দেওয়া হবে, এর ভিতরে থেকে আপনি আপনার ইথিক্স, আপনার ভ্যালু, আপনার মেন্টালিটি, আপনার কনসিয়াসনেস কাজে লাগিয়ে আপনি একটা ডিসিশন নেবেন। এটা হচ্ছে প্রিন্সিপাল বেস অ্যাপ্রোচ। আর রুল বেস কি? আপনার কোনো এখানে ব্রেন খাটানোর কোনো কাজ নেই, এটা রোবটও করতে পারবে। হ্যাঁ, যদি রুল বেস করে দেওয়া হয় তাহলে সেটা রোবটও করতে পারবে, কারণ 50 কিলোমিটার নিচে সে গাড়ি চালাতে পারবে, যে কোনো পরিস্থিতিতে পারবেই। আর আমরা মানুষ, আমাদেরকে যদি প্রিন্সিপাল বেস ইথিক্স করানো হয় তাহলে কি হবে, বা প্রিন্সিপাল বেস যে কোনো প্রসেসে আমাদেরকে ইনক্লুড করা হয়, তাহলে আমরা মানুষ হিসাবে, একটা স্বাধীন সত্তা হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে আমরা একটা ডিসিশন নিতে পারবো। এবং দুটো রুলই কিন্তু কিছু প্রস এন্ড কনস আছে। হ্যাঁ, দুটোরই সুবিধা অসুবিধা আছে। তো ওয়ার্ল্ড ওয়াইড দুটো রুলের একটা কম্বো ইউজ করা হয়। এ পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে কিনা, বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো, তার মানে কি না রুলসটা ভাইয়া নেই। তাহলে হ্যাঁ বলেন, কার কোনো সমস্যা থাকলে বলুন। মানে রুলসটা কি এমন হচ্ছে যে এটা মানতে হবে ভাইয়া, আমি বাধ্যতামূলক, আর আসলে আপনার কথা প্রিন্সিপালটা শুনতে আপনি একটু জোরে বললে ভালো হতো। মানে আমি বলতে চাচ্ছি রুলসটা কি তাহলে এটা হচ্ছে যে এটা মানতে হবে বাধ্যতামূলক, আর প্রিন্সিপালটা মানে মানি বা না মানি সেটা আমার ব্যাপার। হ্যাঁ, এখন ধরেন আপনাকে বলা হলো ফরজ নামাজ। হ্যাঁ, ফরজ নামাজ হচ্ছে বাধ্যতামূলক, আপনি যে পরিস্থিতি থাকেন ফরজ নামাজ কাজা করলে আপনাকে কাফফারা দিতে হবে, অথবা আপনি পরে কাজা নামাজ পড়তে পারবেন, তাই না? নফল নামাজের কোনো নির্দিষ্ট কিছু করে বলা নেই যে এত রাকাত নামাজ তুমি নফল পড়তে পারবা, তোমার ইচ্ছা। সবে কদরের রাতে এখন আমি 100 রাকাত পড়ি না 10 রাকাত পড়ি সেটা আমার ইচ্ছা, কিন্তু পড়তে বলা হয়েছে, পড়া ভালো। এবার বুঝতে পেরেছেন ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আমরা তাহলে এগোই। হ্যাঁ, আচ্ছা, দেখেন আমরা আরেকটা মজার টপিক নিয়ে আলোচনা করি, ইথিক্যাল ডিলেমা ভার্সেস ইথিক্যাল কনফ্লিক্ট। এটা কিন্তু একটা পেঁচালো বিষয়, মাঝে মধ্যে প্যাচ খেয়ে যেতে পারে। হ্যাঁ, এখন ধরেন ইথিক্যাল ডিলেমা জিনিসটা কি, একটা উদাহরণ দিই, মজার উদাহরণ। ধরেন আপনি একজন ম্যাজিস্ট্রেট, আপনাকে সরকার বললো একটা বস্তি উচ্ছেদ করতে, আপনি গেলেন উচ্ছেদ করতে, ওখানে দেখলেন যে বস্তি মানুষেরা অনেক অসহায়। হ্যাঁ, ওরাও কিন্তু প্রতিবাদ করতে, দেখেন ঝাড়ু নিয়ে চলে আসছে, ঝাড়ু নিয়ে আপনাকে উচ্ছেদ করতে দিবেন, আপনিও পুলিশ ফোর্স নিয়ে চলে গেলেন। এখন আপনি চিন্তা করছেন যে এই মানুষগুলো যাবে কোথায়? হ্যাঁ, এটাও কিন্তু আপনার মানবিক সত্তাটা জেগে উঠলো যে মানুষগুলো যাবে কোথায়। আবার সরকার আপনাকে নির্দেশ দিয়েছে যে এদেরকে উচ্ছেদ করতে হবে, এই যে একটা ডিলেমার মধ্যে আপনি পড়ে গেলেন। আপনি আপনি ওদেরকে, আপনার কষ্ট লাগতেছে যে এদেরকে আমি উচ্ছেদ করতে পারবো না, আমার ইচ্ছা নেই, আমার কষ্ট লাগছে, কিন্তু আপনাকে করতে হবে কারণ এটা আপনার চাকরি, অর্ডার আসছে উপর থেকে, তাই না? এই যে একটা ডিলেমা, এটা হচ্ছে ইথিক্যাল ডিলেমা। আর ইথিক্যাল কনফ্লিক্ট কি জিনিস? একদম রুলের মতো, যে হ্যাঁ আমি জানি মদ খাওয়া হারাম, আমি খাবো না, যে কোনো পরিস্থিতি আমি খাবো না, মদ খাওয়া হারাম, শেষ, কাহিনী খতম এখানে। এবং আমি অনেক অনেস্ট থাকবো, নো ডাউট, মদ খাওয়া হারাম, আমি খাবো না। এখন বুঝতে পেরেছেন সবাই? কোনো প্রশ্ন আছে এখানে? হ্যালো, না ভাই, ঠিক আছে, বুঝতে পারছি, বলেন। ওকে।
আমরা তাহলে আরেকটা উদাহরণ দিই, হ্যাঁ, অনেক মজার। এই না ঘটনাটা তো ভাই, আপনার, এখানে একটু বলি, মদ খাওয়া হারাম কি, এটা কি ওই পর্যন্ত কথা শেষ, না এরপরে আর কোনো কথা আছে? না না, এরপর আর এটাই কথা নেই। আচ্ছা, জি, মদ আমি খাওয়া এটাই হারাম, বলতে আপনি যাচ্ছিলাম যে ম্যাজিস্ট্রেটের কথাটা বলতে যাচ্ছিলাম আর কি, একটু আগে আচ্ছা জি, বলুন বলুন, আচ্ছা নিয়ে আসছেন। বলুন বলুন মানে বলুন। আপনি যে ইথিক্যাল ডিলেমাটা যে বললেন, তো এখানে মানে ম্যাজিস্ট্রেটের কথা এটা না, যে মাত্র যে ছবি দিলেন না, যে ডাক্তার আর ম্যাজিস্ট্রেটের মধ্যে যে ঝগড়াটা হয়েছে কিছুদিন আগে, সেটার কথাটা তুলতে চাইছিলাম জি আর জি কি, সেটাই তো আপনি তুলে জি, ধরেছেন। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। এই কথাটাই তো আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আপনাদের কি মনে হয় যে কে ভুল কে রাইট, নাকি দুজনেই ভুল দুজনেই রাইট? একটু বলেন তো, আপনারা একটু আলোচনা আমার করেন কাছে তো। মনে হয় ডাক্তার ভুল ছিল, কারণ ডাক্তার তার আইডি কার্ডটা চেয়েছিল, ডাক্তার আইডি কার্ডটা দেখায়নি, আমার যতদূর মনে পড়ে আর কি, আমি যতদূর দেখেছি। আচ্ছা, আরো বাকিটা কয়েকজন বলুন বলতে তো, এটা তো একটা ভাইরাল জিনিস না, এটা নিয়ে আমাদের অবশ্যই বসতে হবে। আমরা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমাদের এটা নিয়ে বুঝতে হবে যে আসলে আমরা আমরা এই পরিস্থিতিতে কি করতে পারি। আমাদের সামনেও তো এরকম পরিস্থিতি হতে পারে। আপনারা কয়েকজন বলুন তো, আপনাদের কি মনে হয়? দুজনেরই ভুল ছিল। ওকে, কে বলছেন? আমি গ্লোরিয়া। ওকে, গ্লোরিয়া আপু, তিনজন ছিল আসলে, না ম্যাজিস্ট্রেটও ছিল। ওকে, তিনজনেরই ভুল ছিল। ওকে, থ্যাংক ইউ। আর কেউ বলেন? মজা মজা, এটা কিন্তু অনেক মজার একটা বিষয়, তাই না? আর কেউ বলুন প্লিজ। আসলে তিনজনেরই ভুল ছিল, আর ভিডিওটা তো মাঝখান থেকে দেখানো হয়েছে কয়েক মিনিট, তো শুরুতে ডাক্তারকে কতখানি প্রেশার দেওয়া হয়েছে এটা আমি বলতে পারতেছি না, আচ্ছা, এখন আমার যখন যেটা লেগে গেছে মতামত, তখন থেকে দেখা। এখন আমার আমার মতামতটা, কাছে মনে হয় কি মেজবা ভাই, আমি জি একটু বলি, জি জি, অবশ্যই। সেটা হচ্ছে ডাক্তারের ভিতরে একটা বিষয় ইগো কাজ করছিল, উনি বারবার করে বলছিল আমি অমকের কন্যা, আমার বাপ অমক। এই জিনিসটা উনি আইনের চোখে এটা বলতে পারে না, নাম্বার ওয়ান। নাম্বার টু রাইট। হচ্ছে ম্যাজিস্ট্রেট পরে ভদ্রভাবে তাকে বলেছে যে ভাইয়া আপা আপনার কার্ডটা দেখেন, আমি তো এত কিছু, কিন্তু মহিলা অনেক বাজে বাজে কিছু কথা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, ছোটরা আরো অনেক কিছু কথা বলছে, যেটা মহিলার ওটা বলা উচিত হয়নি। সে কার্ড দেখালে বলতো, সে অ্যাপ্রন দেখাইলেই যে সে ডাক্তার সেটা তো প্রমাণ হয় না। এখন ম্যাজিস্ট্রেটের কাজ করবে সেটা যতটুকু, কিন্তু সেটা আইডি কার্ড দেখালেই বাস হয়ে যেত, এই ওকে আর কি। ওকে ওকে, আচ্ছা তাহলে আমি একটু বলতে চাই। হ্যাঁ, আমার মতে দুজনই রাইট, কেউ রং না। কেন, কি হবে, বা তিনজনই রাইট কি হবে? আমরা আমাদের থিওরি পড়বো, আর এইভাবে পারিপার্শ্বিক অবস্থা থেকে আমরা উদাহরণ নিব, তাহলে আমাদের থিওরি গুলো মনে গেঁথে যাবে একদম, আর ভুলবেন না। যেমন ধরেন, যদি আমরা রুল বেস অ্যাপ্রোচ ফলো করি, রুল, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেট এবং পুলিশ রাইট। তারা ওদের রুল আছে যে আইডি কার্ড ছাড়া বা মুভমেন্ট পাস ছাড়া কেউ যেতে পারবে না, আমি যেটা দিব না, মরে গেলেও আমি যেটা দিব না, এটা রুল বেস অ্যাপ্রোচ। এখন ডাক্তারের হয়তো একটা অপারেশন আছে, অপারেশন থিয়েটারে একটা রোগী মরে যাচ্ছে, এখন ডাক্তারকে আটকানো কতটা যুক্তিযুক্ত, এটা যদি আমরা রুল কারা করি, রোবট যদি একটা বাগ হয় বা একটা যদি সফটওয়্যার হয়, সে কিন্তু চিন্তা করতে পারবে না। হ্যাঁ, তার মানবীয় গুণাবলী নাই, সে কিন্তু চিন্তা করতে পারবে না, সে ছাড়বে না, সে রোবট। আর যদি আপনি মানুষ হন এবং এবং চিন্তা করতে পারেন, তাহলে কিন্তু আপনি ডাক্তারকে আটকাবেন না। হ্যাঁ, এটা হচ্ছে কমপ্লায়েন্স বেস অ্যাপ্রোচ, বা আমরা আগে যেটা দেখলাম, আমরা একটু দেখে আসি। এই যে প্রিন্সিপাল বেস, অথবা হ্যাঁ সরি, প্রিন্সিপাল বেস অ্যাপ্রোচ। হ্যাঁ, এটাতে কি হয় যে আপনি আপনার একটা ব্রডার লাইন দেয়া আছে, হ্যাঁ, একটা বড় একটা ক্ষেত্র দেয়া আছে, এখন এর মধ্যে আপনি আপনার বুদ্ধিমত্তায়, আপনার মানবিকতা ইউজ করে আপনি একটা ডিসিশন নেবেন। যদি এটা প্রিন্সিপাল বেস অ্যাপ্রোচে আমরা দেখি, তাহলে ডাক্তার ইজ রাইট, শি ইজ রাইট। আর যদি রুল বেস অ্যাপ্রোচে দেখি, তাহলে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ রাইট। এখন এই পরিস্থিতিতে আমার কাছে মনে হয় যে ডাক্তারের এটা ঠিক আছে। কেন? কারণ ডাক্তার হচ্ছে পুলিশের চেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং হয়তো তার অপারেশন টেবিলে একটা মানুষ মারা যাচ্ছে, এখন মানুষ মারা যাচ্ছে, হ্যাঁ এটা হইতে পারে, আমরা তো জানি না, তার তো একটা তারা থাকতে পারে। এখন মানুষ যেখানে মারা যাচ্ছে, সেখানে কোনো রুল কাজ করবে না, সেখানে আপনাকে মানবিক হতে হবে। আর এখানে অনেক দ্রুত ডিসিশন নেওয়া হয়েছে। হ্যাঁ, একটা জজ, হ্যাঁ, 3-4 মাস 6 মাস একটা কেসের হিয়ারিং শুনে তারপর একটা ডিসিশনে যায়। সবাই এখানে মানে এঙ্গার ম্যানেজমেন্ট সবার আসলে ট্রেনিং করানো উচিত আমার মনে হয়। কি মনে হচ্ছে আমার যে ঠিক আছে, রুল বেস আর প্রিন্সিপাল বেস বুঝে গেছেন? অনেক সুন্দর না? ভাই ভাই আপনি হ্যাঁ প্লিজ। ডাক্তারের পক্ষে যেভাবে প্রিন্সিপাল বেস অ্যাপ্রোচ দিয়া ব্যাখ্যা করলেন, আসলে ডাক্তার জি, তো ওরকম ভাবে মানে সিচুয়েশনটারে ই করে নাই। ডাক্তার না তো ওই উনি যে উনি উনি তো ভাই ভাই ডাক্তার তো, আর উনি ডাক্তার কি বললেন যে তোমরা মেডিকেলে টিকো না, ওই জন্য পুলিশ হয়েছে। আমি বলতে পারি যে ডাক্তার সাহেব সিএমএ টিকে না, ওই জন্য ডাক্তার হয়েছে। উনি কমপ্লায়েন্স বেস অ্যাপ্রোচ পড়েননি, ওই জন্য জানেন না। কিন্তু আমরা পড়ছি, আমরা সামনে যদি এরকম সিচুয়েশন আমরা হ্যান্ডেল এভাবে করব, ঠিক আছে? কি বলেন? ওকে, প্রিন্সিপাল তো আমরা বেসে ডাক্তার কিভাবে রাইট একটু ব্যাখ্যা দিবেন, প্রিন্সিপাল বেসে ডাক্তার কিভাবে রাইট? ওকে,
এখন প্রিন্সিপাল বেসটা আপনি কি বুঝলেন? আপনি একটু বলেন তো প্রিন্সিপাল বেস আপনি কি বুঝলেন এতক্ষণ যে বললাম? প্রিন্সিপাল বেজে আপনি বললেন যে নৈতিক মানে আরেক না আমি হয়তো হ্যাঁ ঠিক করতে শুনতে পাইনি, আবার বলেন। আচ্ছা, আর কেউ কি বুঝেছেন তিনি একটু বলেন। হ্যাঁ, আর কে বুঝেছেন তিনি বলেন প্লিজ। আমি তো আছি, সাপোর্ট দিব। প্রিন্সিপাল বেসড ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের নিজস্ব চিন্তা ভাবনার একটা বিষয় আছে, যে আমি আমার নৈতিকতা দিয়ে মানে একটা পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করব সেটার একটা বিষয় আছে, যেটা রুল বেসড নাই। রাইট। আর একটু বলেন আপু, ভালো লাগছে আপনার কথা শুনতে, আর একটু বলুন। মানে হচ্ছে প্রিন্সিপাল বেসড এর বিষয়টা হচ্ছে এখানে কিছু ক্রাইটেরিয়া দেয়া থাকে যে এটা 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 করতে হবে, ঠিক আছে। এখন পরিস্থিতি অনুসারে আমার ওইটার মানে ওই ইনস্ট্রাকশন গুলো ফলো করে আগাতে হবে। আর রুল বেসের বিষয়টা হচ্ছে একটা নির্দিষ্ট জিনিস দেয়া থাকবে এবং ওটাই করতে হবে, ওখানে আমার নতুন আচ্ছা, কিছু করার চিন্তা করার কোনো অপশন নেই। থ্যাংক ইউ, আপনি অনেক ভালো বুঝিয়েছেন। রাফেল ভাই, আমি আরেকটা উদাহরণ দিই। হ্যাঁ, কোরআন শরীফ হচ্ছে রুল বেস, আপনি কোরআনের আয়াত পাল্টাতে পারবেন না। আর ইসমা কিয়াস হচ্ছে প্রিন্সিপাল বেস। এখন কি বুঝে গেছেন ভাইয়া? জি জি বুঝতে পারছি। ওকে, আমরা সামনে এগোই। হ্যাঁ, কি হলো আর তো? আচ্ছা, এটা আমরা এখানে শেষ। হ্যাঁ, আমাদের এটা এখানে শেষ। আমরা আজকে যে টপিক সেটাতে আমরা ঢুকে যাই। আজকের টপিক হচ্ছে, মিটিংটা যদি কেটে যায় আমি আবার লিংক দিব, আপনারা আবার জয়েন করতে পারবেন, ঠিক আছে? আজকে আমাদের টপিক হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। হ্যাঁ, এটা এক্সাম কভারেজ 10%, কিন্তু আমরা আজকে দেখবো যে আসলে কি 10% কম না বেশি। হ্যাঁ, আমাদের মেটেরিয়ালস আমরা কি কি ইউজ করব? সীমা টেক্সট, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের ড্রাফট, হ্যাঁ, কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন ওটা আমরা ফলো করব, কোম্পানি অ্যাক্ট 1994 ফলো করব, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন পাবলিক ইস্যু রুল 2015 আমরা ফলো করবো। আমরা একটু ওগুলো দেখে আসি, ওগুলো চেহারা কেমন একটু দেখে আসি। হ্যাঁ, নাহলে হয়তো মনে থাকবে না। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের পাবলিক ইস্যু রুল 2015। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ফলো করব, ঠিক আছে? এটা আমি দিয়ে দিব আপনাদেরকে। আর আমরা ফলো করবো এই যে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের ড্রাফট কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন, এটা আমরা ফলো করবো, এটাও ফলো করবো, এটা আমরা দিয়ে দিব। তারপরে আমরা সীমা টেক্সট ফলো করবো, এটা তো আপনারা সবাই জানেন। তারপরে আমরা কোম্পানি অ্যাক্ট বাংলাদেশ 1994 এটা ফলো করব। আপাতত এই কটা ফলো করলেই আশা করি কর্পোরেট গভর্নেন্সের পুরোটা আমরা আয়ত্তে আনতে পারবো। এখন আমরা পাস্ট কিছু কোশ্চিন, পাস্ট কিছু না সব কোশ্চিন, কর্পোরেট গভর্নেন্সের সব কোশ্চিন আমরা অ্যান্সার বের করে ফেলেছি। হ্যাঁ, আমরা এগুলো এখন আলোচনা করবো আপনাদের সাথে, সব কোশ্চিন, ইচ এন্ড এভরি ওয়ান কর্পোরেট গভর্নেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর 2020-এ 6 মার্কের কোশ্চিন এসেছে, যেখানে আমাদের ওয়েট ছিল 10%। তাহলে দেখেছেন, মানে এটা কিন্তু 19-20 না, এটা মানে 5-20 হয়ে যায়, 5-20 হয়ে যায়। হ্যাঁ, এটা 19-20 না। এখন এখানে এই কোশ্চেনটা কি বলছে? বলছে যে কর্পোরেট গভর্নেন্স ইজ এ কমপ্লেক্স বিস্ট, not many experts break it down into 4 simple words: people, purpose, process and performance. Describe the 4 Ps. আচ্ছা, কমপ্লিট বিস্ট মানে কি বলেন তো কেউ? কমপ্লিট বিস্ট মানে কি? কমপ্লেক্স বিস্ট মানে কি, কি বুঝছেন আপনারা? বিষয়টা ভাই একটু জটিল টাইপস আর কি। রাইট। তাহলে আমরা একটু দেখি, হ্যাঁ, এটা কি। তো 4P আমাদের মেনটেন করতে হবে কর্পোরেট গভর্নেন্স। আচ্ছা, ভালো কথা, এটা 6 মার্কের অ্যান্সার। হ্যাঁ, আমার অ্যান্সার গুলো অনেক বড়, আপনারা পড়ে আপনারা করবেন কি, আপনারা নিজেরা মানে বড় দেওয়ার কারণ হচ্ছে আপনারা একটু বিস্তারিত জানতে পারলেন, তাহলে ছোট ছোট নোট পড়লে না আসলে মনে থাকে না। তো একটু ডিটেলসে প্রথমে পড়েন, পরীক্ষার আগে ছোট ছোট নোট নিজেরা বানিয়ে নিয়েন, অথবা আমরাও বানিয়ে নিতে পারবো। আচ্ছা, তাহলে এখানে লেখা আছে যে কর্পোরেট গভর্নেন্স ইজ এ কমপ্লেক্স বিস্ট, মানে একটা সূচনা বক্তব্য দেয়া আছে, এটা আপনারা পড়ে নিন। হ্যাঁ, তারপর আছে পিপল। আচ্ছা, 4P আমরা দেখবো। 4P কি? এটা উপরে চলে গেছে। আচ্ছা 40টা এবার আসছিল। আচ্ছা, এবারে আসছিল তাই না? এবারে তো হ্যাঁ, আসছিল, এই যে দেখেন, এটা কি ডিসেম্বর 20 না? ডিসেম্বর 2 এবার এর এতে আসছিল, আমি তো ওটাই দিয়েছি ভাইয়া, বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ, কে ঠিক আছে। বলছিলেন?
মানে আমি করেছি কি যে পুরো মানে বিগত 12টা যে বোর্ডের কোশ্চেন গুলো আমি সলভ করে ফেলেছি। হ্যাঁ, হতে পারে আমার ভুল হয়েছে, আপনারা তো বলবেন, হ্যাঁ ভুল হলে না না ধরে ঠিক দিবেন, আছে। সমস্যা নেই। এখন দেখি, হ্যাঁ পিপল, আমি পুরোটা পড়বো না, বুলেট পয়েন্ট গুলো আমরা আলোচনা করবো, তাহলে আর পুরোটা আপনারা পড়ে নিন। আর কোনো সমস্যা হলে তো আমরা তো আছি সবাই, তাই না? পিপল কি? পিপল, একটা কর্পোরেট গভর্নেন্সে পিপল কি কাজ করবে? দে আর দ্য ফাউন্ডার্স, দ্য বোর্ড, দ্য স্টেক হোল্ডার অ্যান্ড দ্য কনজিউমার অ্যান্ড ইমপার্শিয়াল অবজারভার। হ্যাঁ, মানুষ ছাড়া তো কোম্পানি চলবে না, কি বলেন? মানুষ লাগবে, কর্মচারী লাগবে, তার শ্রমিক লাগবে। হ্যাঁ, কর্পোরেট গভর্নেন্স কখন আমরা কার মানে কোথাও মানে গরুর খামারই নাই, সেখানে গরুর খামারে আমি একটা আইন বানাইলাম, তাহলে তো হবে না, তাই না? তাহলে তো চলবে না। তারপরে আসলো পারপোজ। পারপোজ কি জিনিস? একটা তাদের মিশন কি, তাদের এই যে কোম্পানি যে বানালো, এটা কিসের কোম্পানি, এটা উদ্দেশ্য কি, এটা একটা পারপোজ। হ্যাঁ, এবং এটা অ্যাচিভ করতে হলে তাদের কি কি গোল, কি কি তাদের গাইডলাইন ফলো করে তারা অ্যাপ্রোচ করতে চাচ্ছে, তাদের প্রস্তাবনা কি, তাদের মানে ইমপ্লিমেন্টেশন কিভাবে হচ্ছে, এটা হচ্ছে পারপোজ। হ্যাঁ, তারপরে আসতেছি প্রসেসে। কি প্রসেসের মধ্য দিয়ে তোমরা এই গোলটা অ্যাচিভ করবা, তাই না? এটা তো বুঝতেই পারছেন কি প্রসেসের মাধ্যমে তারা গোলটা অ্যাচিভ করবে। তারপরে আমরা এখানে যদি কোনো আপনাদের আরো জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ভাই আছি। ওকে। জি পারফরমেন্স আমরা কি শুনতে জিনিস? পাচ্ছি। আমরা আসলে মানে কাজ করলাম, প্ল্যান দিলাম, হ্যান করলাম, ত্যান করলাম, কিন্তু আমরা ভালো মতো এটা ইমপ্লিমেন্টেশন করলাম না, আমরা একটু ঢিলামি করলাম, তাহলে তো হবে না, তাই না? এটা স্কিল প্রফেশনাল, আমরা স্কিল প্রফেশন নিয়ে আমরা কাজ করবো, স্কিল আগাবো, তাহলে না আমাদের প্ল্যান গুলো সাকসেসফুল হবে। তো এই যে 4P, এই 4Pটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স এক একটা পিলার। যেমন আপনি আমাদের ইসলামের পিলার কয়টা? 5টা। এরকম কর্পোরেট গভর্নেন্সের পিলার হচ্ছে 4টা: পিপল, পারপাস, প্রসেস এবং পারফরমেন্স। এটাতে কোনো সমস্যা আছে কিনা? কেউ কি কিছু বলতে চান? হ্যালো, আসলে মানে আলোচনা করে এগোলে এটা ভালো হতো, আপনারা যদি রেসপন্স করতেন। না, এটাতে সমস্যা নেই। বুঝতে Okay. পারছি ভাই। আচ্ছা, এখন আমরা আসি জুন 2020 সালে। হ্যাঁ, ওখানে 10 মার্কের, এটা ঠিক আছে, সিলেবাস ফলো করেছে। আচ্ছা দেখি কি কোশ্চেন এসেছিল। হ্যাঁ, ব্রিফলি স্টেট দ্য কর্পোরেট গভর্নেন্স নোটিফিকেশন ফর লিস্টেড কোম্পানিজ ইস্যুড বাই দ্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 7 মার্কের কোশ্চেন। এখন আমরা কিন্তু ওই যে যেটা আমি আপনাদেরকে দেখালাম, এই যে এটা বাংলাদেশ কর্পোরেট, এই জিনিসের কথা বলছে। হ্যাঁ, কোশ্চেনে কিন্তু এটা কথা বলছে, যেখানে যে গাইডলাইন দেওয়া আছে সেটার একটা ড্রাফট বা একটা সামারি তোমরা লেখো। এখন আমরা এই গ্রুপ স্টাডি মেম্বাররা কিন্তু এখন এটা পড়িনি। হ্যাঁ, আমরা এটা পরে পড়বো, যখন আমরা পড়বো তখন আমি অ্যান্সারটা আমরা ভালো বুঝবো। এখন ওই জন্য আমরা এটা স্কিপ করে গেছি, এই অ্যান্সারটা আমার রেডি করা আছে, কিন্তু এখন আমরা এটা বুঝবো না, আমরা এটা পরে ডিসকাস করবো। এই অ্যান্সারটা আমাদের এখানে দেওয়া আছে। হ্যাঁ, অনেক কিছু আছে এটার মধ্যে, রোলস এন্ড রেসপন্সিবিলিটিস, ম্যানেজমেন্ট ডিসকাশন। হ্যাঁ, তারপরে আছে, আবার আমরা নিচে যাই, আরো সেপারেশন অফ টপ এক্সিকিউটিভ আছে, এই পয়েন্টের ভিতরে আছে, এগুলোর মধ্যে কমপ্লায়েন্স চেক লিস্ট আছে। হ্যাঁ, তারপর কন্টেন্টস ইন দা অ্যানুয়াল রিপোর্ট আছে, এরপর আছে টু শর্ট এ টাইম লাইন। হ্যাঁ, তারপর আছে কনক্লুশন। হ্যাঁ, এগুলো আছে। এই জিনিসটা আমি নিয়েছি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস যে পত্রিকা আছে, ওখানে একটা রিপোর্ট পাবলিশ হয়েছিল, সোর্স দিয়ে দিয়েছে, আপনারা গিয়ে ওখান থেকে অরিজিনালটা দেখতে পাবেন। তো আমরা এখানে এটা বুঝবো না, এই জন্য আমরা এটা নেক্সট ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে? তারপরে আমরা আসি নেক্সট কোশ্চেনে, ডিসকাস দ্য কোয়ালিফিকেশন অফ এন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। বাহ, বুঝলাম। এই কোশ্চেনটা 5 বার এসেছিল এটাকে নিয়ে। কি কি সালে আমি এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, জুন 2019 7-এর শীতে এসেছিল, ডিসেম্বর 2016 3-এর শীতে এসেছিল, জুন 2016 2-এর এতে এসেছিল, ডিসেম্বর 15 3-এর বিতে এসেছিল। এখানে এটা এসছে 3 মার্কের, এবং এই যে এই সালগুলোতে এরা বিভিন্ন মার্কের 10 মানে 10 না, সরি 5 6 3 4 এভাবে এসেছিল। হ্যাঁ, এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বলতে আপনারা কি বুঝেন একটু বলেন তো আমাকে। হ্যালো, হ্যালো, হ্যাঁ জি ভাইয়া। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বলতে আপনারা কি বুঝেন একটু একটু বলেন তো, আপনার কাছ থেকে শুনি প্রথমে। মানে যে ডিরেক্টরটা স্বাধীন, এই তো সোজা বাংলা, এটা আমি বুঝতেছি প্রথমে, তাই না ভাইয়া? যে ডিরেক্টরটা হ্যাঁ। স্বাধীন। আচ্ছা, এখন আমরা আসি কিভাবে সে স্বাধীন হলো, তাকে স্বাধীনতা কে দিল, সে কি রক্তের বিনিময়ে স্বাধীনতা লাভ করলো, তাই না?
আমরা একটু আসি। তো আমরা এটা কোথা থেকে পেলাম? হ্যাঁ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ড্রাফট যে আমরা দেখালাম, যে ড্রাফটটা, ওটার 1.3 নাম্বার কোডে এটা বলা আছে যে কে কে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। ঠিক আছে, এখন আমাদের মিটিং এর সময় আর 1 মিনিট আছে, আমরা এটা পরের লিংকে আলোচনা করি, কেমন? আপনি একটু কথা বলুন 1 মিনিট। ভাই ইয়েতে গুগল মিটে তো এই সমস্যাটা হয় না, গুগল মিটে তো আমরা নেক্সট টাইমে চেষ্টা করব গুগল মিটে যাওয়ার। আবার সবার মোবাইলে তো অ্যাপস দিয়ে ভর্তি হয়ে গেছে, হ্যাঁ, ওরা তো আসলে নতুন অ্যাপ নামাতে কষ্ট হয়। হ্যাঁ, জুম তো সবার মোবাইলে আছে, ওই মিটের জায়গাটা থাকে না অনেক সময়, তাই না? এটা একটা প্রবলেম। আরো কেউ কিছু বলবেন? কেমন চলছে আমাদের ক্লাস এটা বলুন, কেমন লাগছে? ভালো লাগছে। তাহলে আমরা 1 মিনিট, এটা এটা আমি শেষ করে দিই। হ্যাঁ, রেকর্ডিং কে হচ্ছে, চালু হয়েছে রেকর্ডিং? হ্যাঁ চালু হলো। হ্যাঁ চালু হয়েছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। দেখা যাবে। আচ্ছা, আসলে আমরা কোথায় ছিলাম, যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কাকে বলে। এখন উনি তো ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ডিরেক্টর, হ্যাঁ, ওনাকে কে স্বাধীন করলো, কে ওনাকে স্বাধীনতা দিল? উনি কিসের রক্তের বিনিময়ে 30 লক্ষ না কয় লক্ষ রক্তের বিনিময়ে উনি স্বাধীনতা লাভ করলেন, তাই না? আমরা একটু দেখি আসেন। এখানে প্রথমে বলা আছে আমাদের, এটা আমরা কোথা থেকে নিয়েছিলাম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ড্রাফট যে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন আছে, ওখানকার কোড নাম্বার 1.3 থেকে আমরা নিয়েছি এটা অ্যান্সারটা, তাই না? তাহলে এতে বলা আছে যে ইন্ডিপেন্ডেন্স ডিরেক্টরের সূচনা বক্তব্য, এটা আমরা আসলে এখানে বুলেট পয়েন্ট গুলো আলোচনা করি। হ্যাঁ, তারপরে আমরা, তাহলে বাকিটা আপনারা পড়ে নিন, তাহলে আমাদের ক্লাসটা দ্রুত শেষ হয়ে যাবে। তাহলে 1 নাম্বার কি বলা আছে বিতে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর শ্যাল হ্যাভ ফলোইং কোয়ালিফিকেশন। আচ্ছা, বুঝলাম। বিজনেস লিডার হু ইজ ওয়াজ এ প্রমোটার অর ডিরেক্টর অফ অ্যান আনলিস্টেড কোম্পানি হ্যাভিং মিনিমাম পেইড আপ ক্যাপিটাল অফ 200 মিলিয়ন। তাহলে কি বুঝলাম আমরা, যে একজন বিজনেস লিডার, হ্যাঁ, অথবা ডিরেক্টর যার 200 মিলিয়ন টাকা আছে, হ্যাঁ, উনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হওয়ার যোগ্যতা রাখেন, তাই না? আবার অথবা এনি ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এর যদি উনি অ্যাসোসিয়েশনের মেম্বার হয়ে থাকেন। সবার তো টাকা থাকবে না, সবার কারো টাকা থাকবে, কারো থাকবে মেধা। হ্যাঁ, তাহলে যার টাকা থাকবে 200 মিলিয়ন, তিনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন। আর যার মেধা আছে, যে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এর সদস্য যিনি, এখানে আবার একটা বিষয় আছে যে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এর সদস্য তো টাকা ছাড়াও হওয়া যায় না, তাই না? ব্যবসায়ী ছাড়া হওয়া যায় না, তো সব জায়গায় টাকা চলেই আসছে। আচ্ছা, তারপরে পয়েন্ট আমরা দেখি। তারপর পয়েন্টটা একই বলছে যে ওই 200 মিলিয়ন টাকার কথাই বলছে, লিস্টেড কোম্পানি হতে পারে। ওর আর আগেরটা আমরা দেখলাম আনলিস্টেড কোম্পানি, এই যে আনলিস্টেড কোম্পানি, আর এখানে আমরা দেখলাম লিস্টেড কোম্পানি, তাই না? এই যে লিস্টেড কোম্পানি। আচ্ছা, তারপর আমরা তারপরে 3 নাম্বার পয়েন্টটা কি, যে ব্যুরোক্র্যাট মানে কোন সচিব, গ্রেড নাম্বার 5, সরকারি কর্মকর্তা গ্রেড 5 নাম্বার গ্রেডে যিনি চাকরি করছেন, উনি একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবার যোগ্যতা রাখেন। এবং ওনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি থাকবে? থাকবে হচ্ছে ইকোনমিক্স অথবা কমার্সে অথবা বিজনেস অথবা লতে একটা ডিগ্রি থাকতে হবে। সব বিসিএস ক্যাডার তো হতে পারবে না, তাই না? ওনার তো এমন বাংলা দিয়ে পড়ে আসছে, সে তো পারবে না, সে তো বুঝবেই না কিছু। যে ল নিয়ে পড়ছে, বিসিএস নিয়ে পড়ছে, সে তো পারবে। আবার ইউনিভার্সিটি টিচার উনি হতে পারবেন, ওনার অনেক জ্ঞান আছে, উনি পিএইচডি করে এসেছেন ফাইন্যান্সের উপর, ইকোনমিক্সের উপর, উনি হতে পারবেন। এবং হাইকোর্ট ডিভিশনের সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের কোনো জাজ ইনি হতে পারবেন, অথবা কোনো অ্যাডভোকেট উনি হতে পারবেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। এবং আমরা তো হতেই পারবো, আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এবং চার্টার্ড সেক্রেটারি যেটা সিএস, এরা অবশ্যই হতে পারবে, আমরা পারবো, সমস্যা নেই। আমরা সবাই এক সময় ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হয়ে যাব, কি বলেন সবাই? একটা কোম্পানি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবো না আমরা? নিয়ম তো বলছেই। তারপরে দেখেন যে 12 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ক্লস বি। যদি আমরা ক্লস বি তে যাই, তাহলে এই যে বি, তাহলে কি, যে আমাদের 12 বছরের চাকরি অভিজ্ঞতা থাকা লাগবে। শুধু টাকা হলে হবে না, অনেক মার্ক জুকারবার্গের তো অনেক টাকা, সে কি হতে পারবে? হতে পারবে না। তার 12 বছরের চাকরির এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে সে পারবে। আচ্ছা, এটা গেল। এই কোশ্চেনে কারো কোনো সমস্যা আছে ভাইয়া? না ভাইয়া। আপুরা, তাহলে ক্লিয়ার যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এইভাবে নিজের
স্বাধীনতা লাভ করে ইন্ডিপেন্ডেন্ট হয়েছেন। ওকে, তারপরে আমরা ডিসেম্বর 2019-এ আসি। এখানে 14 মার্কের কোশ্চেন এসেছিল। হ্যাঁ, এখানে একটু বাড়িয়ে এসছে। এই কোশ্চেনটা 4 মার্কের। কি আসলো? ডিসক্রাইব ইন ব্রিফ দ্য ইথিক্যাল ইস্যুস ইন কর্পোরেট গভর্নেন্স। একদম সহজ কথা। এটা কি আমার বলার দরকার আছে? আপনারাই বলুন তো। কর্পোরেট গভর্নেন্স ইথিক্যাল ইস্যু, ইথিক্স যে আমরা মেনটেন করবো ওটাই কর্পোরেট গভর্নেন্সের মধ্যে চলে আসবে, তাই না? একদম সোজা। তা কি কি আছে? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা আমরা পড়েছি আগে, ইথিক্সে আমরা পড়েছি, কোড অফ ইথিক্সে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করা যাবে না। কারণ অ্যাভয়েডিং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইজ ভাইটাল, অবশ্যই ভাইটাল একটা জিনিস, অবশ্যই। তারপরে আমরা আসছি ওভারসাইট ইস্যু। ওকে, এটা কি জিনিস? ওভারসাইট ইজ এ ব্রড টার্ম, হ্যাঁ, ওকে, that encompasses the executive staff reporting to the board and the board's awarenesses of the daily operations of the company and the way in which its objectives are being achieved. কি বুঝলেন? কেউ একজন বলেন তো। হ্যালো, আসলে আমরা যদি আলোচনার মাধ্যমে এগোই তাহলে মনে হয় ভালো হয়। আমরা তো গ্রুপ স্টাডি করছি, তাই না? হ্যালো, হ্যাঁ, জিনিসটা বুঝিনি ভাইয়া। আচ্ছা, সমস্যা নেই, না বুঝলে বলবেন, বুঝলেও বলবেন, আমরা তো আলোচনা করছি। এটা ওভারসাইট ইস্যুটা মানে কি? আপনি তো ওভারসাইট মানে কি? আপনি পুরোটা, এখন আপনি একজন কোম্পানির সিইও, আপনি অফিসে আসেন আর যান, আপনার পিয়ন কি করে বা আপনার অধীনস্থ একটা ছোট্ট কর্মচারী কি করে আপনি জানেন না, এটা তো চলবে না। আপনি সিইও হয়েছেন, আপনি পুরোটা মেনটেন করবেন। হ্যাঁ, সবকিছু আপনি, সবার যে কাজ ঠিক মতো এগোচ্ছে কিনা, সবাই সব দায়িত্ব পালন করছে কিনা, কে হঠাৎ করে মানে ফাঁকি দিচ্ছে কিনা, এটা মেনটেন করবেন। এটা হচ্ছে ওভারসাইট ইস্যুস। ওকে, সোজা বাংলায়। তারপরে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি ইস্যু, এটা তো আমরা সবাই জানি যে কি, from the top level executives to the lower tier employees, each level and division of the corporation should report and be accountable to another as a system of checks and balances. অবশ্যই আপনার নথিপত্র তো ঠিক থাকা লাগবে, তাই না? এখানে যদি ঘাপলা থাকে তাহলে তো সমস্যা। তারপরে আসলে ট্রান্সপারেন্সি, এটা তো অনেক মারাত্মক একটা বিষয় যে আপনি পাবলিকলি সবকিছু দেখাবেন যে হ্যাঁ, যে গোপন করে সে হচ্ছে চোর, বাটপার, সে গোপন করবে। আর যার ভিতরে কোনো মানে খারাপ কিছু উদ্দেশ্য নেই সে কিন্তু সবকিছু প্রকাশ করে দিবে, তাই না? এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। তারপরে আসলাম ইথিক্যাল ভায়োলেশন, এটা তো ইথিক্স এর মধ্যে পড়বে। আমরা কি, মেম্বার্স অফ দ্য এক্সিকিউটিভ বোর্ড হ্যাভ এন ইথিক্যাল ডিউটি টু মেক ডিসিশনস বেসড অন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য স্টক হোল্ডার। এখানে ঝামেলা আছে একটা, বুঝছেন? এটাও কিন্তু একটা গ্রে এরিয়া। কি, কোম্পানি সবসময় লাভ দেখে, হ্যাঁ, সবসময় স্টক হোল্ডারের কথা দেখে। এখন কোম্পানি স্টক হোল্ডারের কথা চিন্তা করে যদি একটা লো গ্রেডের প্রোডাক্ট বানায় এবং বেশি দামে বিক্রি করে তাহলে কিন্তু কোম্পানির লাভ হবে, কিন্তু কোম্পানি সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করলো না, এটা আমরা পরে পড়বো। হ্যাঁ, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সিএসআর। আপনি শুধুমাত্র লাভ করবেন, কিন্তু তাহলে লাভ কি? ব্যবসা মানে কি? ব্যবসা মানে আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনি একটা ভ্যালু অ্যাড করবেন সোসাইটিতে এবং মানি হবে সেটার বাই প্রোডাক্ট। আপনি যখন ভ্যালু অ্যাড করবেন সোসাইটিতে তখন মানি অটোমেটিকলি চলে আসবে। আর যখন আপনি মানির পিছনে দৌড়াবেন তখন কিন্তু আপনি ভ্যালু অ্যাড করতে পারবেন না। এটাই হচ্ছে অরিজিনাল বিজনেস, যেটা আমি বুঝি। ওকে, তাহলে এই কোশ্চেনে কারো সমস্যা আছে? এই কোশ্চেনটা ছিল, আমি বের করে দিচ্ছি। হ্যালো, ওকে, তাহলে আমরা সামনে এগোচ্ছি। আচ্ছা, এরপরে আসছে এটা 7-এর, সরি এখানে ভুল হয়ে গেছে, নাম্বারটা আমি অ্যাড করে দিব। ডেসক্রাইব দ্য হিস্ট্রি অফ কর্পোরেট গভর্নেন্স ইন্টারন্যাশনালি। 10 মার্কের কোশ্চেন, বিশাল একটা রচনা লিখতে হবে আপনাদেরকে, তাই না? যে হিস্ট্রি লেখো, কম্পিউটারের আবিষ্কার, কম্পিউটারের হিস্ট্রি লেখো, ইন্টারনেটের হিস্ট্রি লেখো। আমরা যেমন লিখে আসছি ছোটবেলায় ইন্টারনেটের হিস্ট্রি, অমুক অমুক সালে ইন্টারনেট আবিষ্কার হয়েছিল, তারপরে অমুক অমুক হয়েছে, এই হয়েছে, বিষয়গুলো আসলে এমন। এটা একবার পড়ে নিলেন, পড়ে নিয়ে নিজের ভাষায় লিখে ফেলতে পারবেন, তাই না? তাহলে কর্পোরেট গভর্নেন্স কখন শুরু হলো আমরা একটু দেখি। The issue of governance began with the beginning of corporations. আচ্ছা, কর্পোরেশন যখন থেকে শুরু হলো তখন থেকে এই কর্পোরেট গভর্নেন্স শুরু হলো, ঠিক আছে। ডেটিং ব্যাক টু দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, হ্যাঁ, the Hudson Bay Company, the Levant Company and other major chartered companies during the 16th and 17th centuries. তার মানে কি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ওগুলো গঠন করা হলো তখন থেকে আমাদের কর্পোরেট গভর্নেন্সের উৎপত্তি শুরু হলো, ঠিক আছে। And this name didn't come into vogue
ভোগ সরি আনটিল দ্য 1970s, মানে এটা এটা যে একটা টার্ম, সেই টার্মটা 1970 সালের আগে ব্যবহৃত হয়নি, অন্য নামে হয়তো ব্যবহৃত ছিল, এটা আমি আসলে এখনো বলতে পারছি না। ওকে, তারপরে আমরা দেখি কর্পোরেট গ্রোথ প্লেসেস এমফাসিস অন ডেভেলপিং কর্পোরেট গভর্নেন্স। ওকে, বুঝলাম। আফটার ওয়ার্ল্ড ওয়ার টু, এই যে ওয়ার্ল্ড ওয়ার টু যে হয়ে গেল, তখন কিন্তু এই যে নারীর যে ক্ষমতায়ন, এখানেও কিন্তু একটা ব্যাপার আছে যে যুদ্ধে, বিশ্বযুদ্ধে অনেক পুরুষ মারা গেল, তখন থেকে নারীরা কাজ করতে, নারীরা বাধ্য হলো কাজ করতে। হ্যাঁ, ওই জন্য নারীরা কাজ করতে আসলো, নতুন একটা পরিবেশ। হ্যাঁ, ওই জন্য অনেকগুলো রুল চেঞ্জ করতে হলো। হ্যাঁ, কোম্পানি রুল, কর্পোরেট গভর্নেন্স রুল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি করলো, ইউনাইটেড স্টেটস এক্সপেরিয়েন্স স্ট্রং ইকোনমিক গ্রোথ হুইচ হ্যাড এ স্ট্রং ইম্প্যাক্ট অন দ্য হিস্ট্রি অফ কর্পোরেট গভর্নেন্স। এখানে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমেরিকা ছিল 17 নম্বর পরাশক্তি, কিন্তু বিশ্বযুদ্ধের পরে কি হলো, তারা 1 নম্বর পরাশক্তিতে রূপান্তরিত। কেন? এই যুদ্ধ চলাকালীন সময়ে তারা প্রচন্ড ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের দিকে এগিয়েছে, অনেক হাজার হাজার কোম্পানি গঠন করেছে শুধুমাত্র অস্ত্র বানানোর জন্য, গাড়ি বানানোর জন্য, হ্যাঁ, বন্দুক বানানোর জন্য, পিস্তল বানানোর জন্য, বুলেট বানানোর জন্য। এই যে একটা গ্রোথ চলে আসছে ওদের মধ্যে। হ্যাঁ, এবং আরেকটা অবাক বিষয় হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আমেরিকার মাটিতে কোনো ধরনের যুদ্ধ হয়নি, আমেরিকার মেইনল্যান্ডে কোনো যুদ্ধ হয়নি, আমেরিকান সৈন্যরা বাহিরে গিয়ে যুদ্ধ করেছে, এবং ওদের দেশে প্রোগ্রেস, উন্নতি হয়েছে, কোনো বোম পড়েনি, জাপানের মতো বোম পড়েনি ওদের দেশে। ওই জন্য তারা অনেক গ্রোথ দেখেছে। তখন তারা একটা রুল বানানোর চেষ্টা করেছে, সেটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। ওকে, তাহলে কি হলো তারপরে 1970 সালে, হ্যাঁ, থিংস বিগান টু চেঞ্জ। হ্যাঁ, অ্যাজ দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ব্রড দ্য ইস্যু অফ কর্পোরেট গভর্নেন্স। হ্যাঁ, বুঝলাম। তারপর 1976 সালে দ্য টার্ম কর্পোরেট গভর্নেন্স ফার্স্ট অ্যাপিয়ার্ড। হ্যাঁ, বুঝলাম। হ্যাঁ, তারপরে এখানে কি হলো, এই বিভিন্ন সালের বিভিন্ন কথাবার্তা, এগুলো কি আমি বলবো না স্কিপ করে যাব? হ্যালো, এগুলো মনে হয় আমরা পড়ে নিলে এটা অনেক সহজ, স্কিপ আপনি করে পড়লেই এটা যাবো। অত বুঝবেন। ইম্পর্টেন্ট না, স্কিপ করে যেতে পারে। যেমন ইম্পর্টেন্ট গুলো আমি দাগিয়ে দিয়েছি। হ্যাঁ, 1976 সালে কি হলো, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রম্পট দ্য নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। হ্যাঁ, এটা করলো, বুঝলাম। তারপর 1980 সালে কোনো একটা ঘটনা ঘটেছে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এটা স্কিপ করছি। আপনারা পড়িনি, অনেক সহজ, মানে এই ইতিহাস রচনার মতো লিখবেন, বাংলা রচনার মতো। তারপর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস 2008, এটা একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, বাই 2007, হ্যাঁ, ব্যাংকস হ্যাড বিন টেকিং এক্সেসিভ রিস্ক এন্ড দেয়ার ওয়াজ গ্রোয়িং কনসার্ন অ্যাবাউট এ পসিবল কলাপস অফ দ্য ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম। মানে ওই সময়ে, আচ্ছা, আপনারা কি 2008 সালের ক্রাইসিসটা সম্পর্কে জানেন? কেউ কি বলতে পারবেন যে কেন ঘটেছিল, কিভাবে ঘটেছিল বিষয়টা? কে একটু বলেন তো, 2 মিনিট বা 1 মিনিট। জি ভাইয়া, আপনার 2008 যে ক্রাইসিসটা হয়েছিল না, সেটা মূলত হচ্ছে আপনি বিভিন্ন হ্যালো ভাই, ব্যাংক। আপনার কথাটা একটু একটু জোরে বললে ভালো হতো, শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। মানে 2008 যে ক্রাইসিসটা হয়েছিল, তার মধ্যে হচ্ছে জি ব্যাংক আপনার, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার ল্যান্ডের উপরে, আপনার যে আমরা জি জি, মর্টগেজ দিয়েছিল, যে অনেক মর্টগেজ দিয়েছিল। মর্টগেজ, জি ওইখানে জি যদি জি তারা পর্যাপ্ত ইয়া না নিয়ে তাদের হচ্ছে লোন জি দিয়ে দিছে, কিন্তু একটা সময় দেখা যাচ্ছে কি ওই লোনটা তো মানুষটা হচ্ছে কি ইন্টারেস্ট আপনার পাওয়ার জন্য, টাকাটা ব্যাক পাওয়ার জন্য, হুম ঠিক না? তো একটা হুম সময় হুম, টাকাটা তারা ব্যাক পাচ্ছিল না, মার্কেট রাইট আপনার রাইট। তখন ক্রাইসিস হয়ে গেছে। আপনার আমেরিকার দুটো কোম্পানি তখন ওরা আপনার ইয়ে হয়ে গেছে, দেউলি হয়ে গেছে। আচ্ছা আপনার আচ্ছা, মনে আসতেছে না, লেহমান নাকি কি ব্যাংক, দুটার নাম লেইম্যান, আমার হ্যাঁ, মাথায়। লেইম্যান কোম্পানি। জি জি জি, জি জি ঠিক আছে, জি ঠিক জি আছে, জি ঠিক আছে। লেহম্যান মানে এন্ড ব্রাদার্স। জি 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 জি, জি লেহমান থ্যাংক ইউ। ব্রাদার্স, রাইট, থ্যাংক ইউ। তাহলে আমরা বুঝলাম যে ওই সময়ে মানে ল্যান্ডের দাম বা বাড়ির মর্টগেজের বিজনেসটা সবাই করতে শুরু করলো। হ্যাঁ, সবাই ওখানে টাকা ঢালতে শুরু করলো। ব্যাংকগুলো কি করলো যে কারো কথায় কোনো রিস্ক মানে মেজারমেন্ট না করে সবাইকে লোন দেওয়া শুরু করলো, বা সবাই কাছ থেকে মর্টগেজ নেওয়া শুরু করলো, সবাই গণহারে। কেমন একটা একটা ভাইরাস, একটা ধরেন যে ভাইরাল হয়ে গেল পুরো জিনিসটা। হ্যাঁ, তো এটা এই ক্রাইসিসটা ডেকে আনলো। তখন হয়তো কর্পোরেট গভর্নেন্সে অবশ্যই কিছু চেঞ্জ চলে আসছে, ওটা আমরা করবো, আপনারা পড়ে নিন। হ্যাঁ, এটা গেল। আচ্ছা, এই কোশ্চেনটা চলে গেল। তারপরে আমরা পরের কোশ্চেনে আসলাম। হ্যাঁ, জুন 2019, এখানে 20 মার্কের, চিন্তা করেন আমাদের সিলেবাসে দেওয়া আছে 10 মার্কস, কিন্তু এখানে চলে আসছে 20 মার্ক। হ্যাঁ, মানে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। তাহলে প্রথম কোশ্চেনটা কি, একের এতে কি এসেছিল, কর্পোরেট গভর্নেন্স ইজ দ্য সিস্টেম বাই হুইচ কোম্পানিজ আর ডিরেক্টেড অ্যান্ড কন্ট্রোলড। খুবই সহজ কথা, এটা তো ঠিকই, তাই না? কর্পোরেট গভর্নেন্স যদি আমরা পুরোটা পড়ি, ওই যে 4টা পিলার, তাহলে তো আমরা বুঝে যাবো যে এটাই তো বলছে।
তাই না? এটা 5 মার্কের একটা কোশ্চেন, এটা আমি আর পড়লাম না। কি বলেন? হ্যালো হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? কি ভাইয়া জি শুনতে ভাইয়া, পাচ্ছি। জি ভাইয়া, এটা না পড়লে হবে। জি জি, জি, আচ্ছা আচ্ছা, করা যায়। আপনারা কথা বলুন না, কথা বললে তো ভালো লাগে। আচ্ছা, হোয়াট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস ফর কর্পোরেট গভর্নেন্স? হ্যাঁ, হাউ ক্যান ইউ রিলেট ইট উইথ ইথিক্স অ্যান্ড কোম্পানি ল? এটা একটা দারুণ জিনিস। ওই যে আমরা একটু আগে ইথিক্স পড়ে আসলাম না, ইথিক্স তো অনেক মানে একটা ক্রিটিক্যাল বিষয়, আর কোম্পানি ল তো একদম রুল। হ্যাঁ, এখন এটার সাথে কর্পোরেট গভর্নেন্স কিভাবে ম্যাচ আপ করবে, তাই না? এটা ভালো জিনিস। আচ্ছা, ভালো একটা প্রশ্ন। আচ্ছা, আমরা আসি বেস্ট প্র্যাকটিস কি হতে পারে। আচ্ছা, ওকে, বেস্ট প্র্যাকটিসেস আর এ সেট অফ গাইডলাইন্স, ঠিক আছে, ইথিক্স অর আইডিয়াস দ্যাট রিপ্রেজেন্ট দ্য মোস্ট ইফিশিয়েন্ট অর ইফেক্টিভ কোর্স অফ অ্যাকশন। হ্যাঁ, বুঝলাম, ভালো। ইন এ গিভেন বিজনেস সিচুয়েশন, ওকে, ইট মে বি এস্টাবলিশড বাই অথরিটিস সাচ অ্যাজ রেগুলেটরস অর গভর্নিং বডিজ। ওকে, বুঝে গেলাম। আপনারা বুঝেছেন? একটু আবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, এখন আমরা এখানে প্রশ্নটা আমাদের কি বলেছে যে বেস্ট প্র্যাকটিস কোনটি, তাই না? কর্পোরেট গভর্নেন্সের বেস্ট প্র্যাকটিস কোনটি এবং সেটি কি করে ইথিক্স এবং কোম্পানি লর সাথে ম্যাচ আপ করবে, তাই না? তো বেস্ট প্র্যাকটিস কি হবে, কোনটি, আমরা একটু পড়ি। বেস্ট প্র্যাকটিসেস আর এ সেট অফ গাইডলাইন্স, ethics or ideas that represent the most efficient or effective course of action in a given business situation। মানে একটি গিভেন বিজনেস সিচুয়েশনে আমাদের ইফেক্টিভ কোর্স অফ অ্যাকশন নিতে হবে ইথিক্স এবং গাইডলাইন মেনটেন করে। ওকে, ইট মে বি এস্টাবলিশড বাই অথরিটিস। এটা অথরিটি মানে আমাদের অথরিটি কারা? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আমাদের অথরিটি কারা? আইসিএবি, হ্যাঁ, আর এবং সাচ এস রেগুলেটরস এবং গভর্নিং বডিজ, যারা থাকবে তারা এই নিয়ম কানুনগুলো মানে বানিয়ে দিবে আর আমরা মেনে চলবো। ভাইয়া বুঝেছেন? জি ভাইয়া, বুঝেছি, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা আসবো যে ইথিক্স এর সাথে এটা কিভাবে আমরা রিলেশন তৈরি করবো। ওকে, ইট অ্যাড্রেসেস দ্য ইথিক্যাল ইস্যুস অফ অনেস্টি, পারফরমেন্স, সেফটি অ্যান্ড মিসকন্ডাক্ট। হ্যাঁ, আমাদের কোড অফ এথিক্সে তো 5টা নিয়ম বলেই দেয়া আছে, ওগুলো আমরা এখানে মেনটেন করলেই তো কর্পোরেট গভর্নেন্স অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, তাই না? এরপরে আসতেছে পরের পয়েন্টটা, ইট এস্টাবলিশেস হোয়াট ইজ অ্যাকসেপ্টেবল অ্যান্ড হোয়াট ইজ নট ইন রিগার্ডস অফ ইন্টারনেট, ইমেইল অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইউজেস ফর পার্সোনাল পারপাস অ্যাট ওয়ার্ক। দেখেন এই জিনিসটা কত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি সরকারি কর্মকর্তা, কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়াতে ওগুলো প্রকাশ করতে পারবো না। কয়েকদিন আগে একজন সচিবকে, রেল সচিব ছিলেন হয়তো উনি, ওনাকে বদলি করে দেওয়া হয়েছে। উনি এমন একটা কমেন্ট করেছেন যেটা আসলে উনি চাকরি অবস্থায় করতে পারেন না, উনি অবসরে গেলে হয়তো করতে পারতেন। তো এইরকম আমরা সোশ্যাল মিডিয়া, ইমেইল, হ্যাঁ, এগুলোতে আমরা কিরকম বিহেভ করব, এটাও কিন্তু কর্পোরেট গভর্নেন্স এর ইথিক্স এর একটা পার্ট, রাইট? তারপরে আমরা আসলাম কোম্পানি ল এর সাথে কিভাবে আমরা এটা ম্যাচ আপ করবো। ওকে, ইট ডিফাইন্স দ্য রোল অফ এমপ্লয়িজ ইনক্লুডিং দেয়ার লেভেল অফ রেসপন্সিবিলিটিস, অ্যামাউন্ট অফ অথরিটি ফর ডিসিশন মেকিং। এখানে কয়েকটা পয়েন্ট দেখেন, এই যে রোল অফ এমপ্লয়ি আছে আমাদের কোম্পানি লেবার ল 2006 আছে, হ্যাঁ, ইনক্লুডিং দেয়ার লেভেল অফ রেসপন্সিবিলিটি, কার কি রেসপন্সিবিলিটি, এটা কিন্তু ওই যে পাবলিক ইস্যু 2015 ওটাতে দেয়া আছে। অ্যামাউন্ট অফ অথরিটি, এটা পাবলিক ইস্যুতে দেয়া আছে। হ্যাঁ, ডিসিশন মেকিং পাবলিক ইস্যুতে দেয়া আছে। ওভারচার্জিং গোলস এন্ড স্পেসিফিক টাস্ক কোম্পানি আইনে দেয়া আছে, দ্যাট আর ইন্ডিকেটেড ইন কোম্পানি ল। এই যে মানে দেশের প্রচলিত যতগুলো আইন আছে সেগুলোর সাথে আমরা সেগুলো মেনে চললেই কিন্তু কর্পোরেট গভর্নেন্স অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, তাই না? তারপরে পয়েন্টটা কি, ইট অ্যালাউস টু মেইনটেইন দ্য বিজনেস আওয়ার্স। এই যে লেবার লয়ে বলা আছে কয় ঘন্টা কে কাজ করতে পারবে, কোন ইন্ডাস্ট্রিতে কয় ঘন্টা কাজ করতে পারবে, আমরা যখন লেবার ল পড়বো না তখন ডিটেইলস আমরা জানবো। টার্মস অফ এমপ্লয়মেন্ট, হ্যাঁ, এটাও লেবার লয়ে আছে, হায়ারিং এন্ড টার্মিনেশন লেবার লয়ের অংশ, ওয়েজেস এন্ড স্যালারি লেবার লয়ের অংশ, হ্যাঁ, ইন্স্যুরেন্স অ্যাক্ট একটা আছে আমাদের, ওটা ইন্স্যুরেন্স অ্যাক্টের অংশ। তারপর হেলথ বেনিফিট লেবার লয়ের অংশ, পেইড এন্ড আনপেইড লেবার ল, ভ্যাকেশন, সিক লিভ, হ্যাঁ, রিট্রেঞ্চমেন্ট, এগুলো সব লেবার লয়ের অংশ এবং কোম্পানি লয়েও আছে। তাহলে এইভাবে আমরা মেনটেন করব। এখন এই কোশ্চেনটা বুঝেছেন সবাই, অ্যান্সার গুলো? আচ্ছা, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই।
according to the corporate governance guidelines issued by BSEC, who can be the chairperson of the audit committee of the board of directors? একটা ভালো কোশ্চেন, তাই না? 2 মার্কের একটা কোশ্চেন। আচ্ছা, আমরা তাহলে কি বুঝলাম? অডিট কমিটির চেয়ারম্যান কে হবে? আচ্ছা, আমরা একটা পড়ি কে হইতে পারে। 1 নম্বর পয়েন্টে বলা আছে the board of directors shall select one member, okay, of the audit committee to be chairperson of audit committee, who shall be an independent director. আচ্ছা, আমরা একটু আগে দেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কে হইতে পারবে। ওই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরই হ্যাঁ আমাদের এই কমিটির চেয়ারম্যান হতে পারবেন। In the absence of the chairperson of the audit committee, the remaining members may elect one of themselves as a chairperson for the particular meeting. হ্যাঁ, বুঝলাম, একজন তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হইতেই পারেন, তাই না? তারপর চেয়ারপারসন অফ দ্য অডিট কমিটি শ্যাল রিমেইন প্রেজেন্ট ইন দ্য অ্যানুয়াল জেনারেল মিটিং। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা দাগিয়ে রাখছি। চেয়ারপারসন মানে যদি মানে ভারপ্রাপ্ত চেয়ারপারসন দিয়ে কখনো এজিএম পরিচালিত হবে না, করা যাবে না। আপনার চেয়ারম্যান যদি অসুস্থ থাকে তাহলে একদিন পরে করেন, 1 সপ্তাহ পরে করেন। আপনার তো 18 মাস সময় দেয়া আছে না, বছরে একটা করতে হবে, কিন্তু 18 মাস পর্যন্ত সময় দেয়া আছে। চেয়ারম্যানকে অবশ্যই এখানে উপস্থিত থাকতে হবে। এটাই হচ্ছে কি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। কারো কোনো প্রবলেম আছে এখানে? না ভাইয়া। আচ্ছা, আরো কিছু বলা আছে, প্রোভাইডেড দ্যাট in absence of chairperson of the audit committee, any other member from the audit committee should be selected to be present in the annual general meeting, and reason for absence of the chairperson of the audit committee shall be recorded in the minute. এই যে আমরা একটু কি দেখলাম যে চেয়ারম্যান ছাড়া এজিএম সম্ভব না, কিন্তু বিশেষ পরিস্থিতি চেয়ারম্যান মরে গেল অথবা চেয়ারম্যান অনেক অসুস্থ, আসতে পারবেন না, কিন্তু আমাদের ডেট পার হয়ে যাচ্ছে, তখন কি হবে? হইতেই পারে এরকম সমস্যা। এটা হচ্ছে গিয়ে আপনাদের কমপ্লায়েন্স বেসড অ্যাপ্রোচ। চিন্তা করেন, এটা রুল না, কিন্তু রুল হলে কি হতো, চেয়ারম্যানকে আসতে হবে, মরুক বা বাঁচুক, চেয়ারম্যান অসুস্থ, ওকে হুইল চেয়ারে করে নিয়ে আসো, তাহলে হয়ে যেত রুল। এখানে বলা হচ্ছে যে ঠিক আছে, এই নিয়মটা পালন করবা, প্রোভাইডেড দ্যাট, নতুবা যদি কোনো প্রবলেম হয় তাহলে ওখান থেকে একজন তোমরা চেয়ারপারসন করো, সিলেক্ট করো, তারপরে তোমরা এটা মিনিটে উল্লেখ করে দাও। হ্যাঁ, মিনিটে ইন রিটেন উল্লেখ করে দাও, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন আমরা যাই। ডিসকাস দ্য প্রভিশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস অ্যাজ রিগার্ডস দেয়ার নাম্বারস ইন দ্য বোর্ড। এটা তো বুঝেছেন না, কি মানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের নাম্বার কয়জন থাকবেন? আচ্ছা, আমরা দেখি তাহলে এটা আমরা কোথা থেকে নিয়েছি। আচ্ছা, এটা আমরা নিয়েছি ওই যে কর্পোরেট গভর্নেন্স যে রুল আছে, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ওখান থেকে আমি কোশ্চেনটা নিয়েছি, অ্যানসারটা নিয়েছি। তাহলে এটা আমরা এখানে দাগিয়ে রাখি একটু। এই যে at least 1/5 and not more than 2/3, at least 1/5 and not more than 2/3 of the total number of directors in the company's board shall be independent directors. এটা তো বুঝতে পেরেছেন, তাই না? Any fraction shall be considered to the next integer অথবা হোল নাম্বার for calculating number of independent directors. এখানে তো বলা আছে যে 100টা হলে কত পার্সেন্ট হবে, 10টা হলে কত পার্সেন্ট হবে, এই তো, তাই না? এখন আপনারা তো জানেন যে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে 2টো ডিরেক্টর হলেই খোলা যায়, আর পাবলিক লিমিটেড কোম্পানি হলে কজন ডিরেক্টর বলেন তো ভাইয়ারা, আপুরা? না, পাবলিক যদি হয়, পাবলিক করতে হলে কজন ডিরেক্টর লাগবে মিনিমাম? সাতজন। আর ইউ শিওর? না, শিওর না। আমিও ভুলে গেছি। আচ্ছা, এটা আমরা একটু দেখে নেই 1 মিনিটেই, যেহেতু টপিকটা চলে আসছে। আপনি একটু কথা বলুন, এই ফাঁকে আপনারা একটু কথা বলুন 2 মিনিট নিজেরা, কি বুঝলেন একটু বলুন তো। আচ্ছা, এটা আমি নোট ডাউন করে রাখছি, আসলে নেটে পাওয়া যাচ্ছে না, আমি নেক্সট সেশনে আমি এটা আপনাদেরকে জানাবো। ওকে।
আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম। এরপরে কি, প্রোভাইডেড দ্যাট ইন কেস অফ ব্যাংকিং কোম্পানি, এখন এখানে একটা বিষয় আছে, হ্যাঁ, কোম্পানি ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট কিন্তু আলাদা, আর কোম্পানি রুল কিন্তু আলাদা। কোম্পানি আইন যেটা আমাদের আছে, ব্যাংকিং কোম্পানি অনেক কিছুই কোম্পানি আইনের সাথে মিলে না, একটু আলাদা। তো ইন দ্য কেস অফ ব্যাংকিং কোম্পানি, নো ব্যাংকিং কোম্পানি শ্যাল হ্যাভ ডিরেক্টরস এক্সিডিং 20, মানে 20-এর বেশি ডিরেক্টর ব্যাংকিং কোম্পানি থাকতে পারবে না, এবং তাদের মধ্যে অ্যাটলিস্ট 3 জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বাধ্যতামূলক, রাইট? তারপরে কি বলছে, প্রোভাইডেড দ্যাট, ফার্দার প্রোভাইডেড দ্যাট if the number of directors of a banking company is less than 20, the number of independent directors shall be at least 2, মানে যদি 20-এর নিচে হয় টোটাল ডিরেক্টরের সংখ্যা, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর 2 জন রাখলেও চলবে। এটা তো বুঝেছেন সবাই, তাই না এই কোশ্চেনটা? জি ভাইয়া। আচ্ছা, দেখেন এইটাকে আমরা পড়ে আসলাম, ডিসকাস দ্য কোয়ালিফিকেশন অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। এটা কিন্তু অনেকবার এসছে, তাই না? এটা আর পড়লাম না আমরা, কারণ এটা আমরা আগেই পড়ে এসেছি। এবার এরকম আপনারা অনেকবার দেখবেন যে অনেকগুলো কোশ্চেন রিপিট হয়েছে, তাই না? এটা আমরা স্কিপ করছি। আচ্ছা, এখন আমরা ডিসেম্বর 18-তে আসি। এখানে দেখবো আমরা 10 মার্কের কোশ্চেন এসছে, তাই না? কি আসবে দেখি, কি আসলো। হোয়াট ডু ইউ মিন বাই কর্পোরেট গভর্নেন্স? অনেক সহজ, কি বলেন? এতক্ষণ পরে তো আপনারা কিছু জানতে পারলেন না, কর্পোরেট গভর্নেন্স লিখতে পারবেন না ভাইয়ারা, আপুরা? দেখা যাবে। হ্যাঁ, লেখা যাবে। এটা কিন্তু ওই আলোচনার মাধ্যমে আমরা লিখে ফেলতে পারবো। এটা অনেক সহজ একটা কোশ্চেন, 3 মার্কের। হ্যাঁ, এটা আমি সীমা বই থেকে নিয়েছি, আপনারা পড়ে নিন। তারপরে আমরা এগোই। এক্সপ্লেইন দ্য ইম্প্যাক্ট অফ কর্পোরেট গভর্নেন্স অন ডিরেক্টরস পাওয়ার এন্ড ডিউটিস। এটা একটা দারুণ প্রশ্ন, যে কর্পোরেট গভর্নেন্স এর মধ্যে ডিরেক্টরের পাওয়ার এবং ডিউটি এর কি ইম্প্যাক্ট পড়ে। হ্যাঁ, এটা কিন্তু অনেক অনেক কোশ্চেন আছে যে আপনি স্পেসিফিক অ্যান্সার দিবেন, অনেক কোশ্চেন আছে একটু বুঝে, হ্যাঁ, পুরো পিকচারটা যখন আপনার সামনে ক্লিয়ার থাকবে, তখন আপনি বুঝে বুঝে অ্যান্সারটা করতে পারবেন। এটা হচ্ছে এরকম একটা, মানে কি বলে, বুদ্ধিভিত্তিক কোশ্চেন। আচ্ছা, এখানে আমরা একটু বুলেট পয়েন্ট গুলো আলোচনা করি। হ্যাঁ, আমরা এটা এই যে মেইনটেইন করবে, হ্যাঁ, যে গভর্নেন্স যে মেইনটেইন করবে ডিরেক্টর এবং ডিরেক্টরের পাওয়ার এবং যে ডিউটিস, হ্যাঁ, ডিরেক্টরের পাওয়ার কি হবে এবং ডিউটিস কি হবে, সেটা আমরা কোথা থেকে জানি? আমাদের মানে কোথা থেকে আমরা জানি? সেটা হচ্ছে কোম্পানি অ্যাক্ট 1994 থেকে আমরা জানি, এবং বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের ড্রাফট যে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন আছে না, এখান থেকে আমরা জানি যে ডিরেক্টরের পাওয়ার কি, ডিউটি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। দ্য জেনারেলি স্ট্যাচুটরি ডিরেক্টরস ডিউটি আর অ্যাজ ফলোস। ওকে, কি আছে? act within your powers, promote the success of the company, acha, exercise independent judgment, okay, exercise reasonable care, skill and diligence, okay, avoid conflicts of interest, acha, not accept benefits from third parties, acha, and declare interest in proposed or existing transactions or arrangement with the company. সবাই কি বুঝতে পেরেছেন? অনেক সহজ, তাই না? আচ্ছা, তারপর এখানে আসতেছে ডিউটিস এন্ড গভর্নেন্স। ওকে, এটা মেইন পয়েন্ট গুলো আমরা পড়ি। হ্যাঁ, যে এটা এই ডিউটিস তো ওরা পালন করবেই, তাই না? এরপর ইম্প্যাক্টটা কি পড়বে বা অ্যাকশন কি নিতে পারবে, এখানে আমরা আসি। হ্যাঁ, এভিডেন্স, রিমেম্বার টু সিক আউট অ্যাডভাইস এন্ড মেইনটেইন রেকর্ডস অফ অল গাইডেন্স এন্ড হ্যাজ বিন রিসিভড, মানে একজন ডিরেক্টর থাকবে, তার এগুলো মেইনটেইন করতে হবে, অ্যাডভাইস দিতে হবে, হ্যাঁ, সব রেকর্ড মেইনটেইন করতে হবে। তারপর এঙ্গেজ, ডিসকাস উইথ এমপ্লয়িজ। অনেক সিও আছেন যারা মানে ছোট কর্মচারীর সাথে কথা বলতে চান না, কিন্তু এটা বললে কিন্তু কোম্পানিরই ভালো হয়। সাপ্লায়ার্স এন্ড কাস্টমার্স, হোয়াট চেঞ্জেস ইফ এনি ক্যান অর ওথ টু বি মেড টু ইমপ্রুভ এফিসিয়েন্সি। হ্যাঁ, এখন হঠাৎ করে একজন সিও যদি একজন পিয়নকে চা খাওয়ায়, তাহলে দেখবেন যে তার মানে প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। এখন অনেক কোম্পানি আছে কি প্রেসার দিয়ে রাখে, হ্যাঁ, প্রেসার দিয়ে রাখে, প্রচুর প্রেসার দিয়ে রাখে, কিন্তু ওইরকম করে গিফট দেয় না। এটা কিন্তু মানে কর্পোরেট গভর্নেন্সের খেলাপ, লেবার ল এর খেলাপ। হ্যাঁ, আপনি যদি একটা লোকের কাছ থেকে, একটা এমপ্লয়ের কাছ থেকে অনেক বেশি কাজ আদায় করে নিতে চান, তাহলে তাকে মাঝে মধ্যে ডিনার করাতে হবে, তাকে পার্টিতে নিয়ে যেতে হবে, হ্যাঁ, কোম্পানি খরচে তাকে বিদেশে ট্যুর করতে পাঠান, তাহলে তার যে মানসিক প্রশান্তি সে লাভ করবে এবং মন দিয়ে আপনার কাজটা করবে, আপনার কোম্পানি ছেড়ে যাবে না, কম বেতন দিলেও যাবে না, তাই না ভাইয়ারা? কি বলেন? জি ভাই। তারপরে আসি মিনিট, রেকর্ড মিটিংস
accurately and remember to consider your duties when considering and taking জি ভাইয়া। decision। হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক ইজি, বুঝতেই পারছেন। তারপরে আমরা পরের জায়গায় পরে দেখেন একটা জিনিস কিন্তু মজার, হ্যাঁ, জুন 18-তে কর্পোরেট গভর্নেন্সে কোনো কোশ্চিনই আসেনি। কেমন লাগছে আপনার কাছে বলেন তো? কর্পোরেট গভর্নেন্স এত কষ্ট করে পড়ে যাবেন কিন্তু কোনো কোশ্চিনই আসবে না, কেমন লাগবে বলেন তো? কেউ একজন বলেন তো। ফিলিংসটা প্রকাশ করার মতো না। মানে এত কষ্ট করে পড়লাম কিন্তু পরীক্ষা আসলো না, কি আর বলার, কিচ্ছু বলার নেই, তাই না? আচ্ছা, তাহলে আমরা ডিসেম্বর 17-তে আসি। এখানে আসলে আমি ভুল করেছি, এখানে এগুলো এডিট করে দিব, আসলে টাইম পাইনি তো, পরে আপনাদেরকে এটা দেওয়ার সময় এডিট করে দিব। আচ্ছা, ডিসেম্বর 17-তে একটা কোশ্চেন আসছিল, এক্সপ্লেইন দ্য ইন্টারেকশন অফ কর্পোরেট গভর্নেন্স উইথ বিজনেস ইথিক্স এন্ড কোম্পানি ল। এটা কিন্তু এর আগে আমরা পড়ে আসছি, তাই না, একটু আগে ভাইয়ারা? জি হ্যালো, ভাইয়া, তাহলে কোয়েশ্চেনটা এটা শুধু আমরা, ঘুরাইছে। হ্যাঁ, কোশ্চেন কিন্তু সেম। আচ্ছা, আমি একটু বলি, হ্যাঁ, বইয়ের টপিক কিন্তু 10টা, এই 10টার বাইরে তো আর কোশ্চেন করতে পারবে না, শুধু ঘুরাই দিবে। আপনারা একটা অ্যান্সার রেডি করবেন, ওই অ্যান্সার সব কোশ্চেনে আপনারা লাগিয়ে দিবেন, হয়ে গেল। একটু টেকনিক খাটাবেন, হয়ে গেল। এত কঠিন না কিন্তু, সবকিছু পারবেন। একটু ওই যে ইন্ট্রোটা দেখাইছিলাম, হ্যাঁ, ইন্ট্রোটা দেখেছিলাম, সবাই পারে না, সবাই তো পারবে, ইম্পসিবল ইজ নাথিং, একটু টেকনিক খাটা চলতে হবে। আচ্ছা, তাহলে আমরা, আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি একটু বলে নেই, হ্যাঁ, এখানে এটা সীমা বই থেকে নিয়েছি। ওরা যে মানে রুল গুলো ফলো করে, ইংল্যান্ডের রুল, তাই না, এটা তো আমরা একটু জানবোই। আবার বাংলাদেশে আমরা কি কি রুল ফলো করবো, হ্যাঁ, কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে। এনি অর্ডিন্যান্স সার্কুলার অফ বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ওকে, কোম্পানি ল, লেবার অ্যাক্ট এবং এক্সেট্রা, কিরকম সেক্টর ওয়াইজ, ধরেন যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট, এটা সেক্টর ওয়াইজ, ইন্স্যুরেন্স অ্যাক্ট সেক্টর ওয়াইজ, বিজিএমইএ বিকেএমইএ ওদের কিছু রুলস থাকে সেক্টর ওয়াইজ, ওগুলো আমরা ফলো করলে কর্পোরেট গভর্নেন্স অটোমেটিক, এটা চেইন একটা রিঅ্যাকশন, একটা ঠিক হলে সবগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা এরপরে কোশ্চেনে আসি। জুন 17, এখানে 10 মার্কের কোশ্চেন এসেছিল, হ্যাঁ, হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ কর্পোরেট গভর্নেন্স। এখন বলেন তো পারবেন কিনা, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ কর্পোরেট গভর্নেন্স, কি মনে হয় আপনাদের এতক্ষণ পড়ার পরে, শোনার পরে গল্প? পারা যাবে। আচ্ছা, তাহলে কি 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 আছে? ট্রান্সপারেন্সি এন্ড ফুল ডিসক্লোজার, তাই না? গুড, সবাই একটু মিউট করলে ভালো হতো। ওকে, থ্যাংক ইউ। তাহলে কি আছে এখানে? ট্রান্সপারেন্সি এন্ড ফুল ডিসক্লোজার, এটা পরে আমরা বুঝতে পারছি না। Good corporate governance aims at ensuring a higher degree of transparency, okay, in an organization by encouraging full disclosure of transaction of the company accounts। খুব ভালো কথা, বুঝে গেছি। আপনারা তো বুঝতে পেরেছেন, তাই না? মনে হয়, আশা করি, তাই না ভাইয়ারা? এটা একটু আরেকবার একটু বুঝিয়ে বলুন। আচ্ছা, এটা তো আমরা আগেই পড়েছি, এই কোশ্চেনটা কিন্তু একটু ঘুরে এসছে, হ্যাঁ, কিরকম? ট্রান্সপারেন্সি আর ফুল ডিসক্লোজার, আমি অনেক স্বচ্ছ থাকবো এবং সবকিছু প্রকাশ করে দিব, কোনো গোপন কিছু আমার কাছে রাখবো না। গোপন যে রাখে সে চোর, চোরের মনে পুলিশ পুলিশ, সে তো গোপন রাখবে, তাই না? আর যার মন অনেক ভালো সে সবকিছু প্রকাশ করে দিবে, এই যে সোজা সিম্পল। বুঝেছেন ভাইয়ারা? ভাইয়া কে বললেন বুঝেননি? উনি কি বুঝেছেন এখন? ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আসছি অ্যাকাউন্টেবিলিটি, হ্যাঁ, এখানে কি অ্যাকাউন্টেবিলিটি মানে কি আপনারা তো বুঝেন, হ্যাঁ। এখানে দেখেন যে আমরা এই কোম্পানি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, হ্যাঁ, কোম্পানি যে হায়ার করলো, কেন হায়ার করলো? একটা যেন গুড, মানে কোনো যেন পার্সিয়ালিটি না হয়, হ্যাঁ, কোম্পানি যেন কোনো স্বজন প্রীতি না ঘটে, এই জন্য তো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হায়ার করা হয়েছে, তাই না? তো এনি ডিসক্রিপেন্স ইন দ্য কোম্পানি অ্যাকাউন্টস অর malfunctioning of the company is closely watched by the board of directors। এই বোর্ড অফ ডিরেক্টররা কিন্তু মনে করেন যে অনেক মানে মহৎ মহৎ মনে মানুষ যদি হন, হ্যাঁ, জাজমেন্ট যদি ভালো দিতে পারেন, তাহলে কোম্পানিটা ভালো রান করবে। ওই জন্য শেয়ার মার্কেটে শেয়ার কেনার আগে দেখবেন যে বোর্ড অফ ডিরেক্টরে কে কে বসে আছে, ওদের চরিত্র কিরকম, ওদের পাস্ট হিস্টোরি কিরকম, তাহলে কোম্পানিটা ভালো চলবে, তাই না? তারপর ইকুইটেবল ট্রিটমেন্ট অফ শেয়ার হোল্ডার্স, এটা তো আপনারা বুঝতে পারছেন। এটা একটু কেউ বলেন তো, এটা কি বুঝলেন? মানে সব হ্যালো, শেয়ার হোল্ডারদেরকে সমান সুযোগ সুবিধা দেওয়া। রাইট, তা তো অবশ্যই, হ্যাঁ, এটা তো অবশ্যই, এই তো সিম্পল। তারপরে হচ্ছে সেলফ ইভালুয়েশন, এটা তো অনেক
মানে নিজে যে কাজ করলাম, আমি যে একটা খাবার রান্না করলাম, এটা এটা কি অখাদ্য হয়েছে না সুখাদ্য হয়েছে, সেটা তো আমার জানতে হবে, তাই না? তারপরে আস্তে আস্তে ইনক্রিজিং শেয়ার হোল্ডার্স ওয়েলথ, এটা তো অবশ্যই, হ্যাঁ এটা তো অবশ্যই। আচ্ছা, এই কোশ্চেন সবাই বুঝেছেন ভাইয়ারা, আপুরা? বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, আমি একটু স্লো আগাচ্ছি কারণ আমাদের এই কোশ্চেনটা আর আলোচনা হবে না, এবারই শেষ করে দিচ্ছি। আপনাদের কি সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে এইভাবে আগালে? না না ভাইয়া, একদম ভাইয়া। ক্লিয়ার, সব ক্লিয়ার, সব ক্লিয়ার বুঝতে আচ্ছা পারছেন? ভাই, একদম সহজ, সহজ না একদম সব? আচ্ছা নিজের জি ভাই ভাইয়া। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আচ্ছা বলুন প্লিজ। আচ্ছা ভাইয়া, আপনার এই যে রেকর্ডিং করছেন এটা কি আমাদেরকে আবার প্রোভাইড করবেন না? হ্যাঁ শিওর শিওর, অবশ্যই, কেন করবো না, ওই জন্যই তো রেকর্ড করছি। আমি কি ঘরে সাজিয়ে রাখবো নাকি ভাইয়া? তাই না? না ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওগুলো দেখা যাচ্ছে আমরা আবার 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 জিনিসটা পরে অ্যানালাইসিস করা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনারা অবশ্যই সময় পাবেন, হ্যাঁ আপনারা থ্যাংক দেখতে ইউ, পাবেন, থ্যাংক ইউ। ওই জন্যই রেকর্ড করছি। এখন তাহলে আপনারা সবাই বলেন তো যে অল ইজ পসিবল, সিএ পাস করা ইজ পসিবল, অনেক সহজ, পড়লেই পারবেন, কি বলেন, তাই না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ভাইয়া। তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হ্যাজ ইস্যুড, ভালো করে মনোযোগ দিয়ে কোশ্চেনটা একটু পড়েন প্লিজ সবাই। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হ্যাজ ইস্যুড some guidelines in terms of corporate governance of those few are most important. Okay, describe any two of those which really have a good implication. কে কি বুঝলেন একটু বলেন তো? হ্যালো, আমি বুঝি নাই। মানে কর্পোরেট বাংলাদেশ গভর্নেন্স বিসেক থেকে কিছু গাইডলাইন্স প্রোভাইড করছে, তো এখান থেকে দুইটা ডিসক্রাইব করতে পেরেছে। ভাই আরেকটু জোরে বললে ভালো হতো ভাইয়া। মানে কর্পোরেট গভর্নেন্স এর উপর বিসেক থেকে কিছু গাইডলাইন্স প্রোভাইড করছে, এখান থেকে দুইটা ডিসক্রাইব করতে বলছে, আলোচনা করতে বলছে। যিনি বুঝেননি উনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে গাইডলাইন, হ্যাঁ এই গাইডলাইন প্রকাশ করেছে ওই ভাইয়া ভাইয়া যিনি বললেন। আর এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো বা শুধু ইম্পর্টেন্ট দুটো আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে। এখন প্রবলেম হচ্ছে আমরা কিন্তু গ্রুপ স্টাডিতে এখন এটা পড়িনি, তো এটা যেহেতু পড়িনি তো আমরা এটা এখন আলোচনা করব না, ঠিক আছে? তাহলে না হলে আমরা বুঝবো না, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, একদম খুঁটিনাটি পড়বো কি কি আছে, তারপরে আমরা এটা অ্যান্সার দিতে পারবো, তাই না? কি বলেন? এখন তো পারবো না, না ভাই এখন পারবো না। রাইট? ওই জন্য আমরা এখানে লিখেছি ফাইন্ড দিস লেটার, এটা আমরা ফাইন্ড করব পরে, ওকে? তারপরে আসতেছে ডিসেম্বর 16, আমাদের আর বেশিক্ষণ নাই, 10-15 মিনিট পরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। ডিসেম্বর 16, ওকে? এখানে কি আসছে? কর্পোরেট গভর্নেন্স ইজ দ্য সিস্টেম বাই হুইচ কোম্পানিজ আর ডিরেক্টেড অ্যান্ড কন্ট্রোলড, এক্সপ্লেইন। এটা কিন্তু এই যে আমি লিখেছি যে ঘুরায় আসছে, হ্যাঁ আপনি একজন বললেন না যে ঘুরায় আসছে, সিমিলার টু ডিসেম্বর 18/5 এ, ডিসেম্বর 15/3 এ, এই কোশ্চেনটা সেম অ্যান্সার কিন্তু ঘুরায় আসছে, ওকে? আর বলেন তো এটা কি আপনারা অ্যান্সার করতে পারবেন না এতক্ষণ যা বুঝলেন তা নিয়ে? জি ভাইয়া পারা যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরে পরের কোশ্চেনে আমরা আসি, হ্যাঁ ডিস্টিংগুইশ, এটা একটু গুরুত্বপূর্ণ কোশ্চেন, আপনারা একটু ভালো মতো আবার পড়েন আগের মতো, হ্যাঁ প্লিজ। আপনারা একজন পড়েন তো প্লিজ, আমি একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি, একজন একটু পড়েন। Distinguish between the rule Distinguish based. হ্যাঁ পড়েন। Distinguish between rule-based and principle-based approaches to governance, whether the corporate governance notification issued by Bangladesh Securities and Exchange Commission is rule-based or principle-based, explain with logic and reference. এখন কি বুঝলেন সেটা বলেন তো ভাইয়া। জটিল একটা কোশ্চেন না? অনেক জটিল না? কি মনে হচ্ছে? জি ভাইয়া এটা অনেক অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন। রাইট, তো আমরা মিটিংটা আর 30 সেকেন্ডের মতো আছে, আমরা এটা আরেকটা লিংক দিব, তখন আমরা আলোচনা করবো, ঠিক আছে ভাইয়া? ওকে আর ভাইয়া। কে কি বুঝলেন? আপুরা কে কথা বলেন, আমরা লেডিস ইনভলভমেন্ট চাই তো, আমরা তো নারী প্রধানমন্ত্রী, আমাদের নারীরা কথা বলছেন না কেন? প্লিজ বলুন। হ্যালো আপুরা, 30 সেকেন্ডস আছে তাই মনে হয় বলছে না কেউ।